আইসিটিতে সর্বনিম্ন কত পেলে আমি নিশ্চিত থাকবো আমার এ প্লাস থাকবে? সেই নাম্বারটা কত? সেই নাম্বারটা হচ্ছে 18। একেবারে নিশ্চিত থাকবে যদি 18 আমার আসে তাহলে আমি এ প্লাস পাবো। কারণ তোমরা জানো বলে প্র্যাকটিক্যাল আমাকে নাম্বার দিবে 23 থেকে 25, এই নাম্বারটার মধ্যে আমি সবসময় পেয়ে থাকি এবং প্রত্যেকটা স্কুল এটাই দিয়ে থাকে। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, মিনিমাম যদি 18 পাও তাহলে নিশ্চিত থাকো বলে আমার এ প্লাস থাকবে। অনেকে মনে করে 15 প্লাস হচ্ছে 25 হলে আমি এ প্লাস পাবো। এখানে রিস্ক থেকে যায়, আমাকে তো 25 আউট অফ 25 নাও দিতে পারে, সবসময় নাম্বারটা এটার মধ্যেই দিয়ে থাকে। তাহলে আইসিটিতে আমাকে পেতে হবে যদি আমি 18 পাই তাহলে আমি নিশ্চিত থাকবো হ্যাঁ আমার এই প্লাসটা আসবে আইসিটিতে। এই সাবজেক্টে অনেক শিক্ষার্থী ফেলও করে, কারণ টোটাল এমসিকিউ আমি দিয়েছি কত, 500 এমসিকিউ দিয়েছি। চ্যালেঞ্জ 500 এমসিকিউ দিয়েছে, আমাদের টার্গেট হচ্ছে 25 আউট অফ 25। তুমি যদি এখন থেকে পড়া স্টার্ট করো, যেহেতু এখন 3টা বাজে, তাহলে 11টা পর্যন্ত 8 ঘন্টা পড়তে পারবে। 8 ঘন্টায় আমার এই ভিডিওগুলো অনেকবার তুমি দেখতে পারবে, প্রায় 8 বার। যদি আমি এই 25 আউট অফ 25 টার্গেট ফিল আপ করতে চাই তাহলে আমি এখন থেকে 3টা থেকে 11টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা পড়তে পারবো। ধরো মাঝখানে আরও 1 ঘন্টা বাদ দিলাম, 7 ঘন্টা। তুমি ঘুমিয়ে গেলে আবার পরের দিন কি করবে, ফজরের নামাজ পড়ে 6টা থেকে পড়া স্টার্ট করলে 7, 8 মানে 6, 7, 8 3 ঘন্টা তুমি পড়া স্টার্ট করলে, আলহামদুলিল্লাহ। তাহলে টোটাল পড়া হলো প্রায় 10 ঘন্টার মতো বা 11 ঘন্টার মতো। আমি নিশ্চিত আইসিটি পরীক্ষা তোমার কখনোই খারাপ হবে না। তাহলে আমাদের এই 500 এমসিকিউ খুব ভালো মতো আমরা পড়ি, নিশ্চিত থাকবো আমরা আমাদের টার্গেট 25 আউট অফ 25। আমি সর্বোচ্চ বিশ্লেষণ করার চেষ্টা করেছি তোমাদের জন্য। আমি টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন, আমার এই 500 এমসিকিউর মধ্যে 3 ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সবগুলো বোর্ড কোশ্চেন আমি আগে দিয়েছি, এরপরে হচ্ছে টেস্ট পেপারে যে কোশ্চেনটা বেশিবার আসছে সেটা আমি দিয়েছি, আর মূল বইয়ের কথা বাদ দিলাম। তাহলে এই 3 in 1 হচ্ছে এই 500+। শুরুতে ভাবছিলাম তোমাদের কমাই দিব, না এখন বাড়াই দিয়েছি। নিশ্চিত থাকো এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। চলো দেখি মূল ভিডিও। প্রথম অধ্যায়, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। আমরা প্রথমেই কিছু ইনফরমেশন জেনে রাখবো যেটা আমাদের আগের বছর সাজেশনে ছিল না। স্মার্টলি তৈরি করা হচ্ছে আপনার জন্য। আমি তো বললাম আর কিচ্ছু পড়তে হবে না, এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন। আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন 21 শতকের সম্পদ হলো জ্ঞান, এবং 21 শতকের পৃথিবীর অর্থনীতির ধরনটা হবে জ্ঞানভিত্তিক। বর্তমান পৃথিবীর সম্পদ হলো সাধারণ মানুষ। মানুষ সম্পদ হয়ে উঠছে জ্ঞানের কারণে। কিছু আমরা ফুল ফর্ম দেখব, IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, IP ইন্টারনেট প্রোটোকল, HTTP হাইপার টেক্সট প্রোটোকল ট্রান্সফার প্রোটোকল, ATM অটোমেটেড টেলার মেশিন, EMTS ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, কোড ক্যাশ অন ডেলিভারি, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, MS DOS মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। আমাদের অবশ্যই জানতে হবে যে বিষয়গুলো দেখেন, টিম বার্নার্স-লি তার অবদানটা কি, WWW এর জনক, স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা, বিল গেটস মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা, মার্কনি বেতার যন্ত্রের আবিষ্কারক, অ্যাডা ল্যাবলেস কম্পিউটারের প্রথম প্রোগ্রামার। মানে প্রোগ্রামিং সম্পর্কে কোনো কিছু বললে আমরা তার অবদান জানবো অ্যাডা ল্যাবলেসের। এরপরে টমলিনসন সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন। আরপানেটে পত্রালাপের সূচনা করেন তিনি। মার্ক জাগারবার্গ, তার সম্পর্কে কম বললে সমস্যা নেই, ফেসবুকের জন্য ফেসবুক সংক্রান্ত যে কোনো তথ্য আবিষ্কার হচ্ছেন তিনি। নতুন পৃথিবীর আমরা প্রথমে এমসিকিউ শুরু করব 1 নাম্বার দিয়ে। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? আন্তর্জাতিকতাই হবে। নতুন পৃথিবীর অলিখিত নিয়মই হচ্ছে এটা। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারের বার্তা প্রেরণ করেন? অতি ক্ষুদ্র, এবং এটা তিনি করেছিলেন 1895 সালে। সালটা কিন্তু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের থার্ড কোশ্চেন কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেট
এর জন্ম হয়। ইন্টারনেট প্রোটোকল। MS DOS অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এটা হচ্ছে মাইক্রোসফট। MS DOS বিকশিত হয় কখন? এটা 1981 সালে। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? এটা আমরা অলমোস্ট সবাই জানি, উইন্ডোজ। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন করেন কে? টিম বার্নার্স লি। অ্যাডা ল্যাবলেস জফালা হবে, একটু বিষয়গুলো বুঝে নেবেন। কবি লর্ড বাইরনের কন্যা, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে। তাহলে অ্যাডা ল্যাবলেস সম্পর্কে আমরা 3টি ধারণা নিয়ে রাখব। তিনি লর্ড বাইরনের কন্যা, প্রোগ্রাম নিয়ে কোনো কথা হলে আমরা অ্যাডা ল্যাবলেসের নামটা অবশ্যই মনে রাখব। চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে। তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে? 80 থেকে 90 ভাগ। তাহলে তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে? 80 থেকে 90 ভাগ। আমি বিশ্বাস করি আপনি যদি হেডফোন দিয়েও আমার কথাগুলো শোনেন তাও আপনি এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। 3 থেকে 4 বার ভিডিওটি অবশ্যই দেখবেন। সপ্তাহে একবার করে দেখলে কিন্তু আপনার এই সাবজেক্টটি নিয়ে আর টেনশন করতে হবে না। বর্তমানে সরকারি এবং বেসরকারি কাজে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে স্বল্প সময়ে সেবা পাওয়া যায়। সেবার মান উন্নত হয়েছে, ছুটির দিনেও সেবা পাওয়া যায়। আমরা এখানে 3টিকে উত্তরপত্র হিসাবে নিব। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে? ই সার্ভিস। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে আমরা বলি হচ্ছে ই সার্ভিস। পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত? এটা ই সার্ভিস। বাংলাদেশ সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়? এটা হবে EMTS। তাহলে বাংলাদেশের সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যাচ্ছে? EMTS। ফুল মিনিংটা আমরা শুরুতেই দিয়ে রাখছি, অবশ্যই আপনি এটা দেখে নেবেন। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার ই সার্ভিসের নাম হলো ই পর্চা সেবা। ই সেবার বৈশিষ্ট্য হলো স্বল্প সময়ে সেবা পাওয়া যায়, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে, সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয়। আমরা এখন ঘরে বসেই এই কাজগুলো করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু একেবারে সব সময় অফিসে যেতে হবে এমন কোনো কথা নেই। এজন্য উত্তর হবে 1 আর হচ্ছে 2। টুইটারে একটি টুইটে সর্বোচ্চ অক্ষরের বার্তা হবে 140, 140। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিল বা দিয়েছে, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস, এখানে সিভিল সার্ভিস হতে হবে, প্রয়োজনীয় অবকাঠামো, তাহলে অ্যান্সার 1 এবং হচ্ছে 2। বঙ্গবন্ধুর স্যাটেলাইট 1 ব্যবহার করা যাবে টেলিভিশন সেবায়, জাতীয় নিরাপত্তার কাজে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কাজে। আসলে এটা কতটুকু হচ্ছে, কতটুকু সত্য, এটা আমরা খুব দ্রুতই জানতে পারবো। আসলে আমরা যত টাকা ব্যয় করে এটা তৈরি করেছি, এটা আমাদের মূলত যে সেবা দিচ্ছে তার সাথে সামঞ্জস্য কিনা, না শুধুমাত্র নামের জন্যই দিয়েছি, এটা আস্তে আস্তে বের হয়ে আসবে। এটার পিছনে কী পরিমাণ ব্যয় আমরা করেছি। আচ্ছা, যা হোক, আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কত সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? 1840 সালে। এখন যদি প্রশ্ন করা হয় আধুনিক কম্পিউটারের জনককে, চার্লস ব্যাবেজ থাকতেই তো পারে। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে আপনি এক কথা লেকচার দিচ্ছিলেন? তুরিন বিশ্ববিদ্যালয়। একটা MCQতে ঘুরিয়েও আসতে পারে, বুঝে নেবেন। কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ? এটা তথ্য প্রযুক্তি, ICT, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। বেতার যন্ত্রের আবিষ্কারককে আমরা শুরুতে এটা জানি, মার্কনি, তিনি ইতালিয়ান। মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? এটা আমাদের 1971 সালে। যেহেতু আমাদের স্বাধীনতা শব্দটি এই সালটির সাথে জড়িত, তাহলে এটা মনে রাখা খুব সহজ। মাইক্রো প্রসেসর ঠিক একই সালে আবিষ্কৃত হয়। এই 1971 সালে আরও 3টি ঘটনা ঘটেছে, যেটা আমরা শেষের দিকে জানব। স্টিভ জবস জন্মগ্রহণ করেন 1955 সালে। এটা নিয়ে আমি শুরুতে কিছু কথা বলতেই চাই। কোনো একজন মানুষের জন্ম এবং মৃত্যু সাল আমাকে জানতেই হবে, এবং এটা আমার পরীক্ষায় আসবে, এটা আমার কাছে একবার নাথিং টু মনে হয়। একটা মানুষ কী কাজ করেছেন, কী কাজের জন্য তিনি বিখ্যাত, সেটা সম্পর্কে আমরা জানতে পারি,
সেই কাজটা আমাদের ইন্সপিরেশন হতে পারে, বাট তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কবে মারা গিয়েছেন, এটা পরীক্ষায় আসবে, এটা আমার কাছে খুব লেম এক্সকিউজ মনে হয়। এটা পরীক্ষায় দেওয়ার পক্ষে আমি কখনোই না। আচ্ছা, যা হোক, ই লার্নিংয়ের পুনরূপটা কী হবে? ইলেকট্রনিক লার্নিং। এটা এখন টোটালি আমার পার্সোনাল অপিনিয়ন। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদানকে কি বলে? এটা হবে ই লার্নিং। সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিকে গুরুত্ব দিয়েছেন? ই লার্নিংকে গুরুত্ব দিয়েছেন। ই লার্নিংয়ের জন্য প্রয়োজন হবে ইন্টারনেট স্পিড। ইন্টারনেট স্পিড ভালো থাকলে আপনি আমার এই ভিডিওটি খুব ভালোভাবে দেখতে পারবেন, কথাগুলো শুনতে পারবেন। ইন্টারনেট অবকাঠামো, ই শিখন সামগ্রী, কোনো কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে এই সামগ্রীগুলো অবশ্যই প্রয়োজন, ইলেকট্রনিক ডিভাইস। জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? ই সেবা কেন্দ্র, এটার মাধ্যমে আমরা সব কিছু পাবো। ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তরে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, মানে অভ্যন্তরীণ যে কমিউনিকেশনটা বৃদ্ধি পেয়েছে এটা বলা হচ্ছে। সুশাসনের পথে দেশ এগিয়ে যাচ্ছে, কর্মীদের দক্ষতা বেড়েছে। আমরা তিনটাকে, যেহেতু তিনটায় পজিটিভ, সো তিনটাকে উত্তর হিসেবে নিতে পারি। এরপরে যে প্রশ্নটি, আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য? ই পর্জি। আখ চাষিদের জন্য কোন সেবা প্রযোজ্য? ই পর্জি। কোনো একটা এমসিকিউ নিয়ে কনফিউশন আছে বলে উত্তর এটার খ হতে পারে, ক হতে পারে, হতেই পারে, মানুষ না, বলতে হতেই পারে আমাদের, তাই না? ওই কি অবশ্যই সেটাকে খুব গঠনমূলকভাবে বইয়ের কত নাম্বার পেজে আছে অবশ্যই সেই লিঙ্ক বা সোর্স সহ আমাকে দিলে খুবই খুশি হব। পরবর্তী ভিডিও যখনই তৈরি করব তখনই আপনাদের সেটা আমি জানিয়ে দিব। স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি? ইএমটিএস। ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত? এটা হবে ডাক বিভাগ। একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন? টেলিমেডিসিনের মাধ্যমে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। আমরা এখন ঘরে বসেই কিন্তু সেটা পেতে পারি। কোনো প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে কোনটি প্রয়োজন? ওয়েবসাইটটা প্রয়োজন। ওয়েবসাইট ক্রিয়েট করে এটা করতে পারলে খুবই ভালো, তাড়াতাড়ি এটা ছড়িয়ে যাবে মানুষের কাছে। ই কমার্সের মূল্য পরিশোধ নিচের কোনটি ব্যবহৃত হয়? সিওডি, ক্যাশ অন ডেলিভারি কোড, খুবই জনপ্রিয় শহর অঞ্চলে এখন হবে ক্যাশ অন ডেলিভারি। ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? এটা 2 ধরনের। অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের প্রযুক্তি, যে উপাদান দরকার, ইন্টারনেট লাগবে, কম্পিউটার বা মোবাইল হলেই চলবে। টেলিভিশনের সাহায্যে আমরা কোনো পণ্য অর্ডার করি না, যদিও এখন স্মার্ট টিভি হয়েছে তারপরেও কিন্তু আমরা করতে পারি না, তাহলে ইন্টারনেট, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারি। আরও হয়তো আসবে, যত উন্নত হবে তত। ই কমার্সের সাথে সম্পর্কযুক্ত শব্দ হলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং। অবশ্যই তিনটাই হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং লাগবে এখন বর্তমান যুগে এটা করতে। অনলাইনে কেনা বেচার মাধ্যম হচ্ছে ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং। আইডি কার্ডে কিছুই হবে না, আইডি কার্ডে কোনো ব্যবহার নেই। আচ্ছা, নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে? আইসিটির শিক্ষার কারণে। আইসিটি শিক্ষার কারণে। এখানে যে 4টি অপশন দেওয়া আছে সবগুলোই কিন্তু হতে পারে, কিন্তু যেহেতু আমাদের সাবজেক্টটির নাম আইসিটি, নতুন নতুন সৃষ্টি হচ্ছে এটা আইসিটির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। ফেসবুক কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়? আপনার সাথে যোগাযোগ করার জন্যই এটা হয়েছে। আমি ফেসবুকে ভিডিও আপলোড করতেছি, আপনি এটা দেখতেছেন, এটাও কিন্তু তাহলে সামাজিক যোগাযোগ। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট বলা হয় কোনটিকে? টুইটার। টুইট শব্দটি কার সাথে সম্পর্কযুক্ত? টুইটারের সাথে। ডিজিটাল শব্দ দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে নাম্বার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? 12 মে 2018-তে এটা প্রেরণ করা হয়। আপনি শুধু হেডফোনে কথাগুলো শুনলেও কিন্তু মুখস্থ করতে পারবেন। 2 থেকে 3 বার অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনাদের শুধুমাত্র একটাই কাজ, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার যে সহপাঠী আছে তাদেরকে এটা জানাবেন, দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ, আর আমার কাজ হচ্ছে আপনার জন্য ভিডিও ক্রিয়েট করা, আপনার পড়ালেখাটাকে আরেকটু সহজ করে দেয়া, এতটুকুই। এটা আমার দায়িত্ব, আমারটা আমি করে যাচ্ছি, আপনারটা আপনি করেছেন কিনা চেক করে দেখুন। বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে? 57তম। অ্যানালগ সংকেতের উদাহরণ হচ্ছে তাপমাত্রা নির্ণয়, বৈদ্যুতিক ভোল্টেজ নির্ণয়, কাঁটাবিহীন ঘড়িতে সময় নির্ণয়। কাঁটাবিহীন ঘড়িতে সময় নির্ণয় এইটা ছাড়া বাকি দুটি হবে। এটা কিন্তু অ্যানালগ,
তাহলে পাশের কোশ্চেনটাই হচ্ছে ডিজিটাল সংকেত, তাহলে কি হবে? ওইখানে যেটা নেগেটিভ ছিল এখানে সেটা পজিটিভ হবে। খুবই সিম্পল। তথ্যকে অঙ্কে পরিবর্তন করা, কাটায় মান প্রদর্শন করে, এখন কাটা বিহীনটা কিন্তু হবে। ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য হলো গণতন্ত্র, স্বচ্ছতা, মানবাধিকার। 1, 2, 3 এই শব্দগুলো এখন শুনলে অনেক ক্ষেত্রে হাসিও পায়। কেন পায়? মনে হয় না আপনাদের আর ডিটেলস বলার প্রয়োজন আছে। এখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন, সিভিল সার্ভিস এবং জনগণের সম্পৃক্ততা, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। অ্যান্সার 1, 2, 3টাই আমরা নিব। 20 শতকে কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? IBM। 20 শতকে কিন্তু এটা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হবে IBM। এরপরে কোনটির কারণে দেশের সীমা আর নিজের দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নেই? বিশ্বায়ন, যাকে আমরা বলি গ্লোবালাইজেশন। নিচের কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? এখানে 4টা অপশনের মধ্যে তথ্যটাই হবে আধুনিক পৃথিবীর সম্পদ। শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়? অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। তাহলে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে এটা কিন্তু সংঘটিত হয়েছিল। কখন থেকে মানুষ যন্ত্র নির্ভর হয়ে ওঠে? শিল্প বিপ্লবের পর থেকে। শিল্পে বিপ্লব যখন ঘটল তারপর থেকেই মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়ল। 21 শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে জ্ঞান, মানুষ, অর্থ। যিনি জ্ঞানী মানুষ, মানুষের অনেক জ্ঞান আছে, যেসব মানুষের তার অর্থের প্রয়োজন নেই, অর্থ অটোমেটিকই চলে আসবে, সেই সেন্সে আনসার 1 এবং 2কে আমরা বলবো। 21 শতকের পৃথিবী জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে পেরেছে, যেটা আমরা একবার শুরুতে জানছি। বিশ্বায়ন এবং আন্তর্জাতিকতা নির্ভর, এটাও আমরা জেনেছি। এর সম্পদ হচ্ছে শিল্প ও বাণিজ্য না, এর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ এবং তথ্য। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলাফল, এই MCQটাও আমরা আগে শিখে আসছি, গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। এরপরে যে প্রশ্নটি, 21 শতাব্দীতে টিকে থাকতে হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, এখানে শিক্ষিত এই শব্দটি হবে, আপনারা বুঝে নেবেন, হতে হবে। আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতেই হবে এমন কোনো কথা নাই, আপনাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, এটা মনে রাখতে হবে। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে অবশ্যই। তথ্য এবং প্রযুক্তিতে পারদর্শী হতে হবে যদি আপনি 21 শতাব্দীতে টিকে থাকতে চান। কত সালে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু হয়? 1976 সালে। চার্লস ব্যাবেজের মৃত্যু সাল কোনটি? 1871। মৃত্যু সাল, জন্মসাল নিয়ে আমি আগে কথাগুলো বলেছি, একদম নাথিং। চার্লস ব্যাবেজের তৈরি করা গণনা যন্ত্রটির নাম কি? ডিফারেন্স ইঞ্জিন। অ্যাডা ল্যাভলেস কোন ধরনের প্রোগ্রামিংয়ের ধারণা প্রকাশ করেছিলেন? এটা হচ্ছে অ্যালগরিদম। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 60-70-এর দশকে। নিচের কোনটি আবিষ্কারের ফলে ইন্টারনেট বিকশিত হয়, আরও বেশি ছড়িয়ে পড়তেছে মানুষের কাছে? ARPANET। ইন্টেল কোম্পানি কোনটি আবিষ্কারের পর পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু করে? মাইক্রো প্রসেসর। তাহলে ইন্টেল কোম্পানি কোনটি আবিষ্কারের পর পার্সোনাল কম্পিউটার তৈরি করার কাজ শুরু হয়? এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। মাইক্রোসফট কোম্পানি কোন অপারেটিং সিস্টেম সর্বপ্রথম তৈরি করেন? ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডোস। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়? এটা হবে 1989 সালে, 1989। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ 2004 সালে কত তারিখে ফেসবুক আবিষ্কার করেছিলেন? তিনি 4 ফেব্রুয়ারি। প্রযুক্তির বিকাশে 1971 সালে, আমি শুরুতেই বলেছিলাম 1971 সালে 3টা ঘটনা। মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। ইলেকট্রনিক পত্রালাপের সূচনা হয় 1971 সালে। পার্সোনাল কম্পিউটার তৈরির পথ সুগম হয় 1971 সালে। তাহলে 71 সালে 3টি ঘটনা আপনি মনে রাখবেন। আমরা এখানে শুরু করতেছি আমরা BSA, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, এটার ফুল মিনিং। CMOS, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। RAM, এটা আমরা সবাই জানি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। BIOS,
বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, আইএডি, ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার, ভাইরাস, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সার্ভিসেস। তাহলে হয়ে গেল আমাদের ফুল মিনিং জানা। এরপর আমরা দেখব ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাস নামকরণ করেন। তার নামকরণটা কে করেন, তার অবস্থান কোথায় ছিল, তিনি কি ছিলেন, আসলে গবেষক ছিলেন। অতি পরিচিত ক্ষতিকর ভাইরাসগুলো হচ্ছে ফোল্ডার, স্টোন, সিআইএইচ এবং হচ্ছে ভিয়েনা ট্রোজান হর্স। এগুলো কিন্তু অতি পরিচিত ক্ষতিকর ভাইরাস। আমাদের শুরু হলো এমসিকিউ 71, তার মানে 70 পর্যন্ত আমি আপনাদের দিয়ে দিয়েছি। আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের তাহলে 71 থেকে স্টার্ট করতেছি। শাফকাত তার কম্পিউটারটি চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে দেখা যাচ্ছে না। উক্ত কম্পিউটারে কিসের সমস্যা হতে পারে, এটা র্যামে, এর কারণেই মূলত হচ্ছে এরকম। কিছুদিন আগে আমার কম্পিউটার এরকম হয়েছিল। শাফকাতের কম্পিউটারের সমস্যা সমাধানের উপায় হতে পারে র্যাম খুলে পরিষ্কার করে লাগিয়ে দেয়া, নতুন হার্ড ডিস্ক লাগিয়ে নেওয়া এবং নতুন র্যাম লাগিয়ে নেওয়া। তাহলে অ্যান্সার 1 এবং হচ্ছে 3। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে, কম্পিউটার স্লো হয়ে যায়। মানে কম্পিউটার রেগুলার আমরা পরিষ্কার করি না, পরিষ্কার বলতে হচ্ছে ফাইলগুলো আমরা এটা বারবার এটাকে ডিলিট করে দেই না, রেখেই দেই টেম্পোরারি ফাইলগুলো, তাহলে কম্পিউটার স্লো হয়ে যায়। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা থাকে, ক্যাশ মেমোরিতে। ডিস্ক ক্লিন আপের কাজ কি, কম্পিউটারের কাজের গতি বাড়ানো। এরপরে দেখতে পাচ্ছি আমরা রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে যন্ত্রটি ঠিকভাবে কাজ করে না, যন্ত্রটি ধীরগতি হয়ে যায়, প্রসেসর নষ্ট হয়ে যায়। আসলে উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিস্ক ক্লিন আপ এবং ডিফ্র্যাগমেন্টার যে কাজ করে সেই কাজটা হবে আসলে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং আরেকটি হচ্ছে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। এরপর দেখতে পাচ্ছি কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে। যদি কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চায় তাহলে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে প্রথমে যেতে হবে। রান কমান্ড সক্রিয় করার জন্য কোনটি প্রয়োজন, উইন্ডোজ প্লাস হচ্ছে আর। সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়ায় রান কমান্ড চালু করে কি লিখতে হয়, রিজেডিট। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে, এটা হচ্ছে সি ড্রাইভে থাকে। ফাইন্ড এর শর্টকাট কোনটি, এটা হবে কন্ট্রোল প্লাস হচ্ছে এফ। তাহলে ফাইন্ডের শর্টকাটটা হবে কন্ট্রোল প্লাস হচ্ছে এফ। এরপর দেখতে পাচ্ছি ফাইন্ড নেক্সটের শর্টকাট কোনটা হবে, F3 চাপলে কিন্তু চলে আসবে। নিচের কোনটি অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, মানে ফ্রি অ্যান্টিভাইরাস এটা বলা হয়। আবার আমি বলি এটা নিজে একটা ভাইরাস, এটা ইউজ না করাটাই ভালো। ভাইরাসের কারণে, মানে যারা ফ্রিতে ব্যবহার করে তাদের জন্য বলতেছি, ভাইরাসের কারণে মেমোরি কম দেখায়, সঠিক। গতি কমে যায়, এটাও সঠিক। ফাইল খুলতে সময় বেশি নেয়, এটাও সঠিক। অ্যান্সার 1, 2, 3। অতি পরিচিত ভাইরাসগুলো হলো যেটা আমি ইতিমধ্যে আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের দিয়ে দিয়েছি, ফোল্ডার, স্টোন, সিআইএইচ, ভিয়েনা ট্রোজান হর্স। 4টা আমি এখানে আবার লিখে দিয়েছি যেন দেখলেই তোমরা আনসার করতে পারো। কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহটা কি, মেমোরি কম দেখাচ্ছে ফলে গতি কমে গেছে, অবশ্যই এটাই তো প্রথম কাজ। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করে, অ্যান্সার 1 এবং হচ্ছে 3। 2 নাম্বারটা গ্রহণযোগ্য নয়। উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কিভাবে, পাসওয়ার্ড ব্যবহার করে। এখানে ব্যবহার করে, ব্যাপারটা বুঝে নিতে হবে, এটা ব্যবহার করে, একটু বানানটা তোমরা সঠিক বুঝে নিলেই হবে আমার প্রিয় শিক্ষার্থী তোমরা। আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত এবং সফটওয়্যার নিরাপত্তায় কোন ধরনের তালা দিতে হয়, আমরা জানি সেই তালার নাম হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তারপরে দেখি আমরা নিচের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব নয়। এখানে একটা বিষয় প্রিয় শিক্ষার্থী তোমাদের বলতেছি, তোমরা অবশ্যই মনে রাখবে, সংখ্যা, বর্ণ, বিশেষ কোনো চিহ্ন, যেখানে হ্যাশট্যাগ ইউজ প্লাসে করা হয়েছে। আবার দেখুন AKSA এটা বড় হাতের লেখা হয়েছে, আবার BSC বিটা বড় হাতের লেখা হয়েছে। তাহলে এই রকম মনে রাখতে হবে, এরকম দেখলে আমরা বুঝবো হ্যাঁ এইরকম, এটা বেশি হচ্ছে শক্তিশালী। যেমন আমার পাসওয়ার্ডটা ব্যক্তিগতভাবে খুব বেশি বড় না হলেও অনেক হার্ড আমার কাছে মনে হয়। যা হোক, তোমরা জিমেইল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, কোন পদ্ধতি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করবে, 2 স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি, যেটা আমারটা ইউজ করা। আচ্ছা, তারপরে দেখি আমরা অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপ ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে। 2। BSA এর পুনরূপ কোনটি, যেটা আমরা আগে দেখে আসলাম, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স।
বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ এবং বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তুলেছে? বিএসএ। বিএসএ এর 2011 এর প্রতিবেদন অনুযায়ী প্রতি 10 জনে কতজন পাইরেসি মুক্ত? 7 জন। কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? র্যাম থাকে। কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ির সময় এবং তারিখ ঠিক করতে হয় নিচের কোন ব্যাটারি পরিবর্তনের মাধ্যমে? যে সিমস, যেটা আমরা আগে দেখে আসলাম ফুল মিনিং সহ। এরপর দেখব আমরা হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয়? হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিংটাই আগে কাজ করতে হবে। সাধারণত কম্পিউটার অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজ প্রদর্শিত হয়? আউট অফ মেমোরি। আউট অফ মেমোরি এটা হয়। এরপরে মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? পোর্ট পরিবর্তন করা। আমি অনেক সময় পোর্টটা খুলে বারবার খুলে তারপর আবার এটা কাজ করি, অনেক ক্ষেত্রে এটা কাজ করতে চায় না, মানে আমি যেদিকে নিয়ে আসতেছি মাউস অন্যদিকে চলে যাচ্ছে, এরকম কাজ হয়ে যায়। সিস্টেম অত্যন্ত গরম হয়ে অস্বাভাবিকভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে কেসিংটি খুলতে হবে। মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে প্রসেসর ফ্যানটি সরাতে হবে। কোন সফটওয়্যার ব্যবহার করে হার্ড ডিস্কের জায়গা খালি করা যায়? ডিস্ক ক্লিন আপ। ইন্টারনেট ব্যবহার করলেও ইন্টারনেট ব্রাউজার ক্যাশ মেমোরিতে, মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, ক্যাশ মেমোরিতে কোন ফাইল জমা হয়? অনেক কুকিজ এবং টেম্পোরারি ফাইল। হার্ড ডিস্কে ফাইলগুলো সাজানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, যেটা অপারেটিং সিস্টেমে যুক্ত থাকে। এরপরে দেখব তুমি কতবার তোমার কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করবে? সপ্তাহে একবার। ইন্টারনেট ব্যবহার করে সহজেই কোনটি আপডেট করা যায়? অপারেটিং সিস্টেম। অটোমেটিক আপডেটও কিন্তু হয়ে যায়। প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচে কোনটি তৈরি হয়? বেশ কিছু টেম্পড ফাইল, মানে টেম্পোরারি ফাইল যেটা আমরা বলে থাকি। কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? আমরা একটু আগেই দেখে আসলাম প্রিয় শিক্ষার্থী, ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ক্লিন আপ। ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয় অনেকগুলো কুকিজ এবং টেম্পোরারি ফাইল, 1 আর 2 হবে। রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে হতে পারে কম্পিউটারের গতি হ্রাস পেতে পারে, কম্পিউটার সঠিকভাবে কাজ করবে না, হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে। সেটা কিন্তু না, উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। আইসিটিতে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ বলতে সাধারণত বোঝায় প্রিয় শিক্ষার্থী হার্ডওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ। কম্পিউটার বিশাল পরিমাণ তথ্য রাখা যায় সিডি রম হার্ড ডিস্কে, তিনটার মধ্যেই রাখা যায়। টেম্পোরারি ফাইল মুছে দিলে কম্পিউটারের হার্ড ডিস্কের জায়গা খালি হবে। এটা খুবই সত্য কথা। কাজ করার গতি বেড়ে যাবে, এটাও তো ভালো। আমরা একই প্রশ্ন কয়েকবার করলাম, তাই নয় কি প্রিয় শিক্ষার্থী? বর্তমানে কোনগুলো ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ? অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার এবং অ্যান্টি ম্যালওয়্যার। তাহলে অ্যান্সার হচ্ছে তিনটাই। আমরা প্রথমে মূল অধ্যায়টা বিশ্লেষণ করব। মূল অধ্যায়টা আমরা কীভাবে বিশ্লেষণ করব? মানে কেন আমি বলছি তোমাকে পড়তে হবে না, কেন আমি বারবার বলেছি মূল বই, টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন কোনো কিছুই পড়তে হচ্ছে না, জাস্ট এই 299টি এমসিকিউ বারবার প্র্যাকটিস করব। কেন সেটা বলেছিলাম? শুরুতে দেখতে পাচ্ছ পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা হচ্ছে এটার ফুল মিনিং আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরপরে দেখতে পাচ্ছি মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হচ্ছে আমরা বলি পিডিএফকে। ই বুক সাধারণত পিডিএফ ফরম্যাটে হয়ে থাকে, ই বুক কিন্তু পিডিএফ ফরম্যাটে হয়ে থাকে। সম্পূর্ণ বই অধ্যায় হিসাবে কিন্তু একসাথে পাওয়া যায়, সেটাই হচ্ছে পিডিএফ। মোস্ট কমন টপিক হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে পিডিএফটা। এরপরে ডিজিটাল কন্টেন্ট আসবো পরে। ই পাব, ইলেকট্রনিক পাব, দেখতে পাচ্ছি ই পাব হচ্ছে ইলেকট্রনিক পাব। ই পাবটা আমাদের কীভাবে কাজে লাগে? ই বুকের ফরম্যাট থাকে, শব্দের অর্থ জানা যায়, ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, শব্দের অর্থ জানা যায় হচ্ছে ই পাব থেকে। তাহলে প্রত্যেকটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি তোমার জন্য, মূল বইটা বিশ্লেষণ করে, বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে, টেস্ট পেপার বিশ্লেষণ করে, কোনো টেস্ট পেপার পড়তে হচ্ছে না, পাঠকের নিজের নোট লেখাই ই পাবে ফরম্যাটে প্রকাশিত হয়। তার নিজের লেখা নোট কিন্তু আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং ই পাব ফরম্যাটে প্রকাশিত ই বুক ফিল্ড দেখো রিডারে পড়া যায়, তাহলে ফিল্ডস রিডারে কিন্তু এটা পড়া যাচ্ছে। তাহলে এই তথ্যগুলো আমরা ই পাব সম্পর্কে জেনে রাখলাম। এবার আমি আসছি ই বুক। ইলেকট্রনিক বুক মুদ্রিত বইয়ের
ইলেকট্রনিক রূপটাই হচ্ছে ইবুক। মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। ইবুক পড়তে প্রয়োজন হবে ইবুক রিডার বা কিন্ডল, সবচেয়ে জনপ্রিয়, স্মার্টফোন বা ইলেকট্রনিক ডিভাইস। ইবুকে অ্যানিমেশন যুক্ত করা যায়, মানে অ্যানিমেশন আমরা যুক্ত করতে পারবো। এরপরে ইবুক মুদ্রিত রূপে নাও হতে পারে, মানে এটা মুদ্রিত আকারে নাও হতে পারে। সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য। সাধারণভাবেই ইবুক 5 ভাগে বিভক্ত। এটা অনেকবার পরীক্ষায় আসছে, 5 ভাগে বিভক্ত এবং সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য হবে। কিন্ডল, যেটা নিয়ে শুরুতে কথা বলছিলাম তোমাদের, ইবুক রিডার প্লাস প্রচলিত সবচেয়ে জনপ্রিয় রিডারই হচ্ছে কিন্ডল, এবং এটা তৈরি করেছে অ্যামাজন কোম্পানি। এই তো, তাহলে আমরা কিন্ডল সম্পর্কে জেনে রাখলাম। ডিজিটাল কন্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের একটা। ডিজিটাল কন্টেন্টে 4 ভাগে ভাগ করা যায়, অনেকবার পরীক্ষায় আসছে 4 ভাগে ভাগ করা যায়। টেক্সট বা লিখিত কন্টেন্ট থাকে, ছবি থাকে, শব্দ বা অডিও, ভিডিও এবং অ্যানিমেশন। তাহলে এই 4 ভাগে টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ বা অডিও, ভিডিও ও অ্যানিমেশন। তাহলে এই 4 ভাগে ভাগ করা যায়। ডিজিটাল কন্টেন্টের টেক্সট উপকরণ বেশি থাকে, এটা অনেকবার পরীক্ষা আসছে, টেক্সট উপকরণ সবচেয়ে বেশি থাকে। শ্বেতপত্র, নিবন্ধ, ব্লগ পোস্ট, এই যে ব্লগ পোস্ট এই শব্দটি মনে রাখতে হবে, শ্বেতপত্র এবং ই বুক, সংবাদপত্র, পণ্য বা সেবার তালিকায়, সবগুলো হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট। তাহলে টেক্সট বা লিখিত কন্টেন্ট হচ্ছে এইগুলো মনে রাখতে হবে। আমার সম্পূর্ণ অধ্যায়টা রিড আউট করা শেষ, আমি এখন এমসিকিউ চলে আসলাম। শুরুতেই দেখতে পাচ্ছি ডিজিটাল কন্টেন্ট হলো, যেটা আমি এইমাত্র শিখে আসলাম, ব্লগ পোস্ট, ই বুক, ইনফোগ্রাফিক্স, কার্টুন, অডিও এবং ভিডিও স্ট্রিমিং। তার মানে অ্যান্সার 1, 2, 3। যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় সেগুলো সচরাচর কোন ফরম্যাটে প্রকাশিত হয়? এটা হচ্ছে HTML। শুধু অনলাইনে কিন্তু পড়া যায়, এটা বলা হয়েছে। লিখিত অংশ ছাড়াও কোনো বইয়ের অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকলে তাই কি বলে? চৌকস ইবুক বলা হয়। ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজে স্থানান্তরযোগ্য। এই বিষয়গুলো কিন্তু আমরা শুরুতে বিশ্লেষণ করে আসছি। সো অ্যানালাইসিস যখন হয়ে গেছে, তাহলে এখন এমসিকিউগুলো শিখতে সুবিধা হবে, মনে থাকবে। শুধু রিডিং পড়ে গেলে কিন্তু হচ্ছে না। ইবুক ব্যবহারের সুবিধা হলো সহজে স্থানান্তরযোগ্য, রাইট, এটা আমরা দেখে আসলাম। তথ্য অনুসন্ধান সহজতর, সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য। তাহলে এখানে আমরা নতুন এই লাইনটি শিখলাম। ইপাব, যেটা আমরা আগেই দেখে আসছি। প্রকাশিত ই বুকের সুবিধা হলো কুইজে অংশগ্রহণ করা, এইটা শুধু থাকবে না, অর্থাৎ আমরা এই দুটোকে উত্তর হিসেবে নিচ্ছি। একটা হচ্ছে নিজের নোট লেখা থাকে, যেটা দিনে আসলাম সহজে শব্দের অর্থ জানা যায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 এবং 3। স্মার্ট ই বুক নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয়, নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে এবং শেষে বলা হয়েছে কুইজের উত্তর বের করা ব্যবস্থা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি উত্তর হবে, একটা হচ্ছে নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে এবং কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে। এই হচ্ছে স্মার্ট ই বুক। এরপর আমরা যাব হচ্ছে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি ট্যাবলেট হবে। ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাবনা রয়েছে সেটি কি নামে পরিচিত? ট্যাবলেট। শিক্ষার্থীরা বেশি সময় নষ্ট করে, এই টাইপের এমসিকিউ আদৌ কমন পড়ার প্রয়োজন নাই, একটু সময় নিলে অ্যান্সার করতে পারবে। জাস্ট অপশনগুলো কয়েকবার পড়লেই বুঝতে পারবে কোনটা আনসার হবে। কম্পিউটার গেম খেলে এবং সামাজিক যোগাযোগ সাইটে, ফেসবুক বলে আমরা যেটা সবচেয়ে বেশি সময় নষ্ট হয়, এখানে জাতীয় বুক হিসাবে থাকে সেটা। বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে? প্রোগ্রামিং। স্মার্টফোন অ্যাপ বানানোর জন্য কোন ধরনের জ্ঞান প্রয়োজন? প্রোগ্রামিং জ্ঞানটা অবশ্যই থাকতে হবে, এটা তো মাস্ট। আইসিটির যে দক্ষতাগুলো অধিকাংশ চাকরি প্রাপ্তির পূর্ব শর্ত, অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার অবশ্যই শিখতে হবে, প্রোগ্রামিং জ্ঞান থাকতে হবে, ওয়েবসাইট ব্রাউজিং থাকতে হবে। প্রোগ্রামিং জ্ঞান দিয়ে আসলে অফিস পরিচালনার খুব একটা বেশি কাজে লাগে না। তার অ্যান্সার হচ্ছে 1 আর 3। আইসিটি বিষয়ক ক্যারিয়ার সমূহ অফিস অটোমেশন, সিস্টেম ডিজাইন জানলে খুবই ভালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু তৈরি করতে পারবে। ডেটা কমিউনিকেশন শিখতে হবে। অ্যান্সার হচ্ছে 1, 2, 3 হয়ে গেল। তোমরা আমার সাথে পড়লেই মনে রাখতে পারবে এগুলো। ফ্রিল্যান্সের কাজ করার জন্য বেশি দরকার কি? ধৈর্যটা অবশ্যই লাগবে এবং ইংরেজি ভাষার দক্ষতা, এই দুটো বেশি জানতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা বেশি জানতে পারলে ক্লায়েন্টের সাথে বেশি বেশি যোগাযোগ করতে পারবে। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? এটা আমরা আগেই শিখে আসছি, এটা নতুন করে বলার প্রয়োজন নেই। 4 ভাগে। ওয়েবিনার বা ওয়েব বেসড সেমিনার, সংক্ষেপে এটা বলা হচ্ছে। কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? এটা হবে শব্দ। কন্টেন্ট আসলে কি? তথ্য আধেয়।
ডিজিটাল কন্টেন্ট কোন আকারে সম্প্রচারিত হতে পারে? ফাইল আকারে, যেমন কম্পিউটার ফাইল আকারে। ডিজিটাল কন্টেন্ট ফাইল আকারে সম্প্রচারিত হতে পারে। অনলাইন সংবাদপত্র বা শ্বেতপত্র কি প্রকারের ডিজিটাল কন্টেন্ট? টেক্সট। ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক্সের কাজ কোনটি? ছবি। সেই গ্রাফিক্সগুলো কী কী আছে? কার্টুন, ইনফোগ্রাফিক্স। কোন ধরনের কন্টেন্ট? ছবি হবে। ডিজিটাল মাধ্যমে কোন ধরনের তথ্য সবচেয়ে সহজলভ্য? সেটা হবে ভিডিও। তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে? ভিডিও স্ট্রিমিং। কোন একটা ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার হচ্ছে মানে ভিডিও স্ট্রিমিং, লাইভ যেটা আমরা বলে থাকি। আচ্ছা, এরপর দেখি আমরা ই বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ, রাইট। যে বই ইন্টারনেটে পড়া যায়, এটাও রাইট। অডিও, ভিডিও, অ্যানিমেশন সংযুক্ত বই, 1, 2, 3। প্রচলিত রিডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্ডল আছে amazon.com, 1 আর হচ্ছে 2। তোমার পাঠ্য বই অনুযায়ী 21শ শতাব্দীতে কি বিহীন একটি দিনও কল্পনা করা যায় না? এটা হচ্ছে আইসিটি। স্মার্ট ই বুককে কী বলা হয়? চৌকস ই বুক, যেটা আমরা আরও কয়েকটা এমসিকিউ দেখে আসলাম, মানে রিপিট হলো। তোমার বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে কয়েকবার রিডিং হয়ে গেল। ভিডিওটি 2 থেকে 3 বার দেখো, আশা করি মনে পড়বে তোমাদের। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোন বই বিশেষভাবে সহায়ক? মানুষের কণ্ঠ সংযোজিত বই। ব্যান্ডউইথ কি? এটা হবে ডাটা প্রবাহের গতির হার। যদিও এটা অন্য অধ্যায়ে চলে গিয়েছে আমরা। তোমাদের সবগুলো পাঠ্য বই কোন সাইট থেকে বিনামূল্যে পেতে পারো? এনসিটিভি। হয়ে গেছে। এরপরে যে এমসিকিউটা আছে, কোনটি ব্যবহারের জন্য শিক্ষামূলক অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে? ট্যাবলেট। আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়? শিক্ষককে। ই ক্লাসরুম তৈরির জন্য প্রয়োজন ওয়েবক্যাম, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার, সাউন্ড সিস্টেম। 1, 2, 3। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব এখন আছে? প্রোগ্রামিং, যেটা আমরা একবার পড়ে আসছি। বাংলাদেশের দিন দিন কোন তথ্য, দেখো এটা কিন্তু রিপিট হয়ে গেল। এই এমসিকিউ তুমি আর একটা বলে আসছি, হয়তো রিপিট হয়ে গেছে। একই এমসিকিউ বারবার দেখতেছো। কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নামটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অধ্যায় হচ্ছে 4, আমার লেখালেখি ও হিসাব। প্রথম যে কোশ্চেনটি বলা হয়েছে, ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? যেন আমি বারবার ইউজ করতে পারি। টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কারণ আমি যেন বারবার ব্যবহার করতে পারি। কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে সেভ। এটা হচ্ছে শুধু সেভ অ্যাজ কিন্তু হবে না। আবার কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সেটা হবে শুধু সেভ। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? অন্য নাম দিয়ে সংরক্ষণ করব, তাহলে হবে সেভ অ্যাজ। তাহলে উপরেরটা এবং নিচেরটার মনে হয় পার্থক্য তোমরা বুঝে গিয়েছো, কখন সেভ হবে আর কখন সেভ অ্যাজ হবে। ওকে, হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট এবং নম্বরের আইকন পাওয়া যায়? বুলেট এবং নম্বরের আইকন পাওয়া যায়, এটা হবে প্যারাগ্রাফ গ্রুপ। কোনো উত্তরপত্র নিয়ে অবশ্যই যদি কনফিউশন থাকে, মূল বইয়ের পেজ নাম্বার রেফারেন্স দিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবে। ওকে, ডকুমেন্টে ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইনসার্ট। তাহলে রিবনে আমরা ইনসার্টটা ব্যবহার করব। B1 থেকে একবার 5 পর্যন্ত ফর্মুলাটির ফাংশন কোনটি? আমরা জানি সবগুলোর যোগফল যেহেতু একত্রে বলা হয়েছে, তার মানে গুণকে বোঝাচ্ছে, এটা হতে পারে 1। সাম মানে যোগফল যেহেতু, তাহলে 1 থেকে একবারে কোন পর্যন্ত? 4 পর্যন্ত। দেন আমরা সিকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছ এটা কিভাবে হলো, 2-3 বার দেখে এটাকে অবশ্যই মনে রাখতে হবে। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্নটি ব্যবহার করা হয়? হয় প্রোডাক্ট হবে অথবা স্টার চিহ্ন হবে। প্রোডাক্ট অথবা হবে কি স্টার চিহ্ন। আচ্ছা, আমরা একটা দেখতে পাচ্ছি, দেখো উদ্দীপক দেখতে পাচ্ছি। এই অধ্যায় থেকে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো হবে এই টাইপের। বাকি যে অধ্যায় 1, 2, 3 এখান থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন এখন হবে না। রিসেন্টলি 2024 সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় কোনো উদ্দীপক নির্ভর প্রশ্ন আসেনি, নর্মাল। শুধুমাত্র এই অধ্যায় আছে এবং লাস্টে আর একটা অধ্যায় আছে 6 নম্বর অধ্যায়, সেখান থেকে কয়েকটা এমসিকিউ তোমরা পাবে উদ্দীপক নির্ভর এই টাইপের। C2 সেলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশন ব্যবহার করতে হবে? আমরা শুরুতেই বলে নিই,
ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ হচ্ছে এখানে প্রস্থ, দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, অর্থাৎ আমরা 80 এবং হচ্ছে 60 এই দুটি গুণ করব। এই সেলটাকে আমরা গুণ করব, 2 নাম্বার সেলটাকে দেখতে পাচ্ছ 1 এবং হচ্ছে 2 গুণ করব। আমরা আগে বলছি প্রোডাক্ট, আচ্ছা তাহলে সমান প্রোডাক্ট হবে কি A2 আর হচ্ছে B2 গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। দ্যাটস ইট, খুবই সহজ। আমরা আরেকটা এরকম দেখতে চাই, দেখতে পাচ্ছ সামান্তরিকের ক্ষেত্রফল সেমভাবে আসবে, যেভাবে হোক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। আমাদের প্রশ্ন বলেছে হোয়াট, এখানে কত হবে? আমরা এখানে সেল নাম্বারটা দেখতে পাচ্ছি হচ্ছে কত, দেখো এটা হচ্ছে কত 4 নাম্বার, 4 নাম্বার দেখতে পাচ্ছি। 3 নাম্বারে ইনফরমেশন দিয়ে 4 নাম্বার করলে আমরা কিন্তু পেয়ে যাব। এখানে 4 নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই এটা হচ্ছে A4 আর হচ্ছে B4, যদি স্টার চিহ্ন দেওয়া আছে তার মানে গুণ, ওকে ফাইন। 2 নাম্বারটা বলা আছে প্রোডাক্ট মানে গুণ A4 আর হচ্ছে B4, এটাও ফাইন। এখানে বলা আছে প্রোডাক্ট A4 B প্লাস, এখানে বলা হয়েছে মানে B4 বলা হয়েছে প্লাস, এই প্লাসের জন্য উত্তরটা হচ্ছে না, উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। আমি শিওর ইতিমধ্যে যারা এই অধ্যায় কখনো করনি তারাও এই বিষয়টা ইতিমধ্যে বুঝে গিয়েছো, না হলে আরও কয়েকবার ভিডিওটি দেখো। ওকে, আমরা সেমভাবে আর একটা প্রশ্ন রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট চিহ্নিত সেলের ঠিকানা কোনটি? হোয়াট চিহ্নিত সেলের ঠিকানা কোনটি হবে? C2 মানে বিক্রয় মূল্যটা কত হবে? আচ্ছা এখানে হবে, দেখতে পাচ্ছি আমরা ক্রয় মূল্য হচ্ছে 1500 এবং লাভ হচ্ছে 15%, লাভ হচ্ছে 15%। তাহলে ক্রয় মূল্য কিন্তু 1500-র কথা বলা হয়েছে আর লাভ কথা বলা হলো কত? আমাদের প্রথম যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছি আমরা বিক্রয় মূল্যর সেল নাম্বার হচ্ছে 2, এই হোয়াট চিহ্নিত স্থানে আমরা পাচ্ছি কত? C2 পাচ্ছি। এই টাইপের কোশ্চেন তো আর উত্তরপত্র বলে দিতে হবে না। আচ্ছা আমাদের মূল টাস্ক হচ্ছে কয় নাম্বারে, পরের যে কোশ্চেনটায় বিক্রয় মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে। আমি ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে কিন্তু বিক্রয় মূল্য পেয়ে যাব। আরেকবার শুনবা, ক্রয় মূল্যের সাথে লাভ আমি যোগ করব। ক্রয় মূল্য হচ্ছে 1500 গুণ হচ্ছে 15%, তাহলে আমার কতটুকু লাভ সেটা কিন্তু বের হলো। সেই লাভটা আমি ক্রয় মূল্যের সাথে আবার যোগ করব। এই জন্য আমি বলেছি দেখো A2-র সাথে B2-কে আমরা পার্সেন্টেজ করব। তাহলে A2 মানে কি 2 নাম্বার সাথে দেখতে পাচ্ছি 1500 গুণ হচ্ছে 15, তাহলে লাভের অংশটুকু বের হলো, তার সাথে আমি A আবার যোগ করবো, এই জন্য লাস্ট লিখে দিয়েছি প্লাস হচ্ছে A2। ক্লিয়ার? ওকে, তাহলে 12 নম্বর কোশ্চেনটা মনে হয় না তোমাদের বলার প্রয়োজন আছে। ক্রয় মূল্যের সাথে আমি কত লাভটা যোগ করবো, তাহলে দেখো ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে লাভ, মানে ওটা জাস্ট একটু ঘুরিয়ে লিখবো, হয়ে গেল 12 নম্বর কোশ্চেন। এবার আমরা আসি হচ্ছে 13 নম্বর যে কোশ্চেনটা, এখানেও সেমভাবেই করব। মিস সোনিয়ার মাসিক বেতন 20,000 টাকা, তার সাপ্তাহিক আয় বের করার জন্য কোন সূত্রটি লিখতে হবে? তার মাসিক মানে 30 দিনে আয়, তাহলে 30 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করে দেব, 30 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করে দেব। এই গুণটা কিন্তু নর্মাল হবে না, হয় প্রোডাক্ট লেখা থাকবে অথবা লেখা থাকবে স্টার চিহ্ন থাকবে, তাহলে উত্তর লাস্টেরটা বুঝতেই পারছো। স্প্রেডশিট ব্যবহার করে আমরা বলতে পারি উপস্থাপনা গুণ আর হচ্ছে যোগ। আসলে স্প্রেডশিট আমরা গুণ এবং যোগের ক্ষেত্রে ইউজ করতে পারি, তাহলে 2 এবং হচ্ছে 3 নাম্বারটা। প্যারাগ্রাফ গ্রুপের বলছে ইনডেন্ট অপশনে যা থাকবে হচ্ছে লেফট আর হচ্ছে রাইট, লেফট রাইট। তাহলে প্যারাগ্রাফের গ্রুপের ইনডেন্টে থাকবে হচ্ছে লেফট রাইট, লেফট রাইট, কয়েকবার পরে মনে রাখতে হবে। ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো ছবি, শেপ, চার্ট, তিনটাই হবে। তার ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো ছবি, শেপ, চার্ট, ছবি, শেপ, চার্ট। ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো ছবি, শেপ, চার্ট, হয়ে গেল। 17 নম্বর কোশ্চেন চলে আসতেছি। ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে লেখালেখির সাজসজ্জার তালিকায় ধারাবাহিকতা রাখতে ব্যবহৃত হয়। তাহলে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে লেখালেখির সাজসজ্জার তালিকায় ধারাবাহিকতা মানে কনসিকুয়েন্স রাখতে ব্যবহৃত হবে কি? সিম্বল, নাম্বার, বুলেট। আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে ওয়ার্ড প্রসেসরের ক্ষেত্রে লাগবে হচ্ছে নাম্বার আর হচ্ছে বুলেট। এটা বারবার না পড়লে কিন্তু মনে রাখতে পারবো না, পরে যেয়ে দেখবে না এগুলো একটা কমন পড়ে এরকম মনে হবে, আসলে তুমি এটা ভালো করে পড়োই নি। আচ্ছা, ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় ছবি এবং টেবিল যুক্ত করে। ডকুমেন্ট অনেক সুন্দর হবে যদি আমরা ছবি তার সাথে টেবিল সংযুক্ত করে দেই। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায়? ফাইন্ড, রিপ্লেস, ফাইন্ড, রিপ্লেস। অনেক সময় বাংলায় পড়তেছি, এটা আবার ইংলিশে লেখা থাকবে, ফাইন্ড, রিপ্লেস ইংলিশে লেখা থাকবে, তখন কিন্তু অনেকে ভুল করে ফেলে। মনে রেখো ফাইন্ড, রিপ্লেস। 100 পৃষ্ঠার একটি ডকুমেন্ট সাজেশন বানানটি একাধিক স্থানে সাজেশন লেখা রয়েছে, খেয়াল করে দেখো বানানটা কিন্তু ভুল আছে,
কোন কমান্ড ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে বানানটি সঠিক করা সম্ভব? ফাইন্ড রিপ্লেস, যেটা আমরা আগে দেখে আসলাম। ফাইন্ড রিপ্লেস অর্থাৎ 19 এবং 20 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একই ধরনের। ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হলো অফিস বাটন। ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হলো অফিস বাটন। ক্লিয়ার? ওকে, আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি। অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাওয়া যায়? এটা হচ্ছে সেভ। তাহলে অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাবো আমরা? এটা হচ্ছে সেভ। বুলেটস অ্যান্ড হচ্ছে নাম্বার, আমরা কিন্তু এই এমসিকিউটা দেখে আসছি, হোম মেনুতে হবে। বুলেটস এবং হচ্ছে কি নাম্বার হচ্ছে হোম মেনুতে। আচ্ছা, ওয়ার্ড প্রসেসর বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়? টেমপ্লেট আকারে, যেটা আমরা একেবারে শুরুর এমসিকিউটা দেখে আসলাম। তাহলে সময় আমরা সেভ করব, সাশ্রয় করব, সেটা হচ্ছে টেমপ্লেট আকারে যদি সেটা থাকে। ডকুমেন্টের চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হবে? চার্ট ডকুমেন্টের চার্ট, তাহলে ইনসার্ট ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হবে। ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হবে। ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? পেজ লেআউট ট্যাবে। তাহলে পেজ লেআউট ট্যাবে আমাকে মার্জিন ঠিক করার জন্য যাইতে হবে। ওকে, তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট ট্যাবের কোনটি ব্যবহার করবে? হিডার, মানে হেডার যে ইউজ করি আমরা, সেখানে সবগুলোর উপরে সেম লেখা হবে। আচ্ছা, আরেকবার পরে আসি। তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে সেম লেখা থাকবে, কিন্তু এটা হবে কি? হেডার। এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? স্প্রেডশিট সফটওয়্যার। তাহলে এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? স্প্রেডশিট সফটওয়্যার। এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? স্প্রেডশিট সফটওয়্যার। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? স্প্রেডশিট প্রোগ্রাম। পরীক্ষার ফলাফল স্প্রেডশিট প্রোগ্রাম। ওকে, এবার আমরা আসি হচ্ছে কি স্প্রেডশিটের রেঞ্জ। আবার বলছি, স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে? দেখো, আমাদের অপশন নাম্বার হচ্ছে 2। এই প্রত্যেকটা একটা ধরে তোমাকে মনে রাখতে হবে, বারবার না পড়লে সব ভুলে যাবে, কারণ এইটা কোনো শুভা গল্প না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কোনো শুভা এবং প্রতাপের কাহিনী না যে আপনি একবার পড়লেন আর মনে পড়ে গেল, আপনি সেই রোমান্টিক মোডে চলে গেলেন, ব্যাপারটা এরকম না। কাট করার কিবোর্ড কমান্ড কোনটি? এটা হবে সেন্ট্রাল প্লাস হচ্ছে এক্স, মানে কন্ট্রোল প্লাস হচ্ছে এক্স, কন্ট্রোল প্লাস হচ্ছে এক্স। কাট করার কিবোর্ডে কমান্ড কোনটি? দেখতেই পাচ্ছ। পৃথিবীর সবচেয়ে এখানে হবে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সফটওয়্যার কোনটা? এটা হবে এমএস অফিস, মানে এমএস ওয়ার্ড আমরা যেটা বলে থাকি, এমএস অফিস। পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার হবে এমএস অফিস। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। বুলেট ও নম্বরের আইকন, আবারও চলে আসলাম এটা হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে। এটা কয়েকবার রিপিট হয়ে গেল, নতুন করে আর বলতে চাচ্ছি না। বুলেট এবং নম্বর মনে রাখলেই কিন্তু হবে। বুলেট, নম্বর। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয়? ওয়ার্ড প্রসেসর। এটাও আমরা রিপিট করে ফেলেছি, লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর। বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে স্বল্প সময়ে কাজ করে কোনটি? ওয়ার্ড প্রসেসর। বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে স্বল্প সময়ে কাজ করে কোনটি? ওয়ার্ড প্রসেসর। বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে স্বল্প সময়ে কাজ করে কোনটি? ওয়ার্ড প্রসেসর। আচ্ছা, এবার আসি, নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোনটি চাপতে হবে? এন্টার কি। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হবে? নতুন প্যারাগ্রাফ তৈরির ক্ষেত্রে? এন্টার কি। ওকে, পরের কোশ্চেন চলে আসি। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে আমরা ফন্ট বলি। ফন্টের বিভিন্ন স্টাইল থাকে, এটাকে আমরা বলি ফন্ট। লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলে লেখাটা হয়, এটাকে আমরা ফন্ট বলি।
বিভিন্ন স্টাইলের অক্ষর নির্বাচন করার জন্য কোন অপশনে যেতে হবে? ফন্ট নামের ড্রপ ডাউন বক্স। ওই যে আমরা অক্ষরগুলোকে বিভিন্ন স্টাইল করব, তাহলে ফন্ট নামের ড্রপ ডাউন বক্স, ফন্ট নামের ড্রপ ডাউন বক্স। লেখালেখির কাজে ব্যবহারের সফটওয়্যার হবে কি? ওপেন অফিস রাইটার আর মাইক্রোসফট ওয়ার্ড। লেখালেখির কাজে ব্যবহৃত সফটওয়্যার, এখানে দুটোর কথা বলা হলো, ওপেন অফিস রাইটার, মাইক্রোসফট ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ড। 1 আর হচ্ছে 3। অফিস সফটওয়্যার হচ্ছে সেম মানে কোশ্চেন, একটু ঘুরিয়ে অপশনগুলো থাকবে। ওয়ার্ড প্রসেসর, রাইট স্প্রেডশিট অ্যানালাইসিস। অফিস সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যানালাইসিস। ওকে। ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয়, ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় গ্রাফ আর হচ্ছে টেবিল। গ্রাফ এবং টেবিল। ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য কোনটি ব্যবহৃত হয়? গ্রাফ, টেবিল। ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় গ্রাফ, টেবিল। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ইলিস্ট্রেশন। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ইলিস্ট্রেশন। ওকে। ইলিস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই? টেবিল। টেবিল যোগ করার কোনো সুবিধা নাই, তাহলে ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই? টেবিল। নেক্সট, কোন ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি? মানে কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটা? আমি টেবিলটা যোগ করবো, তাহলে ইনসার্ট থেকে টেবিলে যাব, টেবিল থেকে ইনসার্ট টেবিল, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করলে আমরা পেয়ে যাব হচ্ছে কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড। এটাই টেবিলে থাকে রো, কলাম আর হচ্ছে চার্ট। ইয়েস, টেবিলে পাবো রো, কলাম আর হচ্ছে কি চার্ট। টেবিলের মধ্যে 3টা অপশন পাচ্ছি আমরা। কোন অপশনটির ব্যবহার করে লেখাকে কাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শন করা যায়? ওয়ার্ড আর্ট দিয়ে। ওয়ার্ড আর্ট এ বাঁকাকারে থাকে, দেখলেই বুঝতে পারো ডান পাশে। কোন অপশনটি ব্যবহার করে লেখাকে কাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শন করা যায়? ওয়ার্ড আর্ট। মার্জিন ঠিক করার জন্য, এটা আমরা আগে দেখে আসছি, এখন আরেকবার রিপিট হলো। পেজ লেআউট ট্যাবে যাইতে হবে, পেজ লেআউট ট্যাবে যাইতে হবে। পেজ সেট আপে গেলেও কিন্তু সম্ভব। পেজ লেআউট ট্যাবে, পেজ সেট আপে। স্প্রেডশিট ব্যবহার হয় ফলাফল, এইটা আমরা একটু আগে দেখে আসছি, ফলাফল, পরীক্ষার ফলাফল বিশ্লেষণে। স্প্রেডশিট ব্যবহার করা হয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণে, আয় ও ব্যয়ের হিসাবে, নির্বাচনের ভোট গণনায়। হয়ে গেল 3টা, পরীক্ষার ফলাফল বিশ্লেষণে, আয় ও ব্যয়ের হিসাবে, নির্বাচনের ভোট গণনায়। 3টাই তো ফলাফলের মধ্যে লাগতেছে। নেক্সট আমাদেরকে আমরা কি আছে এটা? স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য সূত্রের ব্যবহার ভিত্তিক কাজ করা। সূত্রের ব্যবহার ভিত্তিক কাজ করা, এটা হবে স্প্রেডশিট। স্প্রেডশিট বানানটা একটু বুঝে নিই তোমরা। তাহলে সূত্রের ব্যবহার ভিত্তিক কাজ করা, গ্রাফ ভিত্তিক কাজ করা। 1 এবং 3 উত্তর হিসেবে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম উত্তরের ক্ষেত্রে আমি টেস্ট পেপার বা গাইডে বা সাপ্লিমেন্টে যেটা দেওয়া আছে সেটাকেই রেখেছি, তোমরা ব্যাপারটা বুঝে নিবা। কিন্তু আবার বলে নিলাম, তাহলে ম্যাক্সিমাম উত্তরের ক্ষেত্রে কিন্তু আমি আবার বলে দিচ্ছি টেস্ট পেপার, গাইড বা সাপ্লিমেন্টারটা আমি নিয়েছি। অনেক ক্ষেত্রে ওদের ভুল থাকে 2-1টা, এই জন্য তোমাদের বলি রেফারেন্স সহ আমাকে নক করলে তোমরা কিন্তু, আমি প্রথম কমেন্টে উত্তরটা দিয়ে রাখবো। সেল অবস্থান এবং বিষয়বস্তু দেখানো হয় কোথায়? ফর্মুলা বারে। সেল অবস্থান ও বিষয়বস্তু দেখানো হয় কোথায়? ফর্মুলা বারে। তাহলে সেলের অবস্থান, বিষয়বস্তু দেখানো হয় হচ্ছে ফর্মুলা বারে। সারি ও কলামের সমন্বয়ে কি তৈরি হয়? সেল। সারি এবং কলামের সমন্বয়ে কি তৈরি হয়? সেল। সারি এবং কলামের সমন্বয়ে কি তৈরি হবে? সেল। স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি? দেখতে পাচ্ছ গ নাম্বার। স্প্রেডশিটে ভাগ চিহ্নটা কীরকম দেখো, ডান দিক থেকে শুরু হয়েছে, বাম দিক থেকে না, ডান দিক থেকে শুরু হবে রেখাটা। তাহলে স্প্রেডশিটে ভাগ চিহ্ন হচ্ছে এরকম। মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স, নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? এটা হচ্ছে ডিরেক্টর। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? ডিরেক্টর। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? এটা হবে ডিরেক্টর। আর হ্যাঁ, অন্তত কমেন্টসে ঈদ মোবারক তো লিখতে পারো নাকি? যা হোক, চলো পরের কোশ্চেনটা দেখি। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? এটা হচ্ছে স্লাইড। প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় হচ্ছে স্লাইড। প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড।
পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে? প্রেজেন্টেশন বলে। পাওয়ার পয়েন্টের ফাইলকে আসলে প্রেজেন্টেশন বলা হয়। আমি আগের তুলনায় এখন প্রশ্নগুলো বেশি রিপিট করতেছি, মানে একই প্রশ্ন কয়েকবার পরে তোমাদের শোনাচ্ছি। এতে করে কি হবে, যেসব শিক্ষার্থী ভিডিও না দেখেও হেডফোন দিয়ে শুধু কথাগুলো শুনবে, তারাও কিন্তু এটা মনে রাখতে পারবে, আমি বিশ্বাস করি। মানে একবার দেখলেই যেন 3-4বার পড়ার সময়টা হয়, সেটা চেষ্টা করবো এখন থেকে। ভিডিও যদি একটু লং হয়ে যায়, আমি শিওর তোমরা এটা এনজয় করবে। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ড আউটস। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ড আউটস। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ড আউটস। আর হ্যাঁ, ভিডিওতে লাইক বা শেয়ার করাটা হচ্ছে তোমার ইমানি দায়িত্ব, যেটা আমার দায়িত্ববোধ থেকে তোমাদের আমি ভিডিও দিচ্ছি। ওকে, আর হ্যাঁ, এটা কিন্তু টোটালি ফ্রি, কোনো কস্ট লাগে না। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া এটা হবে ওয়েব পেজ এবং হচ্ছে ভিডিও গেম। এটা হবে ওয়েব পেজ এবং হচ্ছে কি ভিডিও গেম। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, তাহলে রেডিওটা কিন্তু এর মধ্যে পড়তেছে না, রেডিও এর মধ্যে পড়তেছে না, দ্যাটস ওয়াই আমরা রেডিওকে আনসার হিসেবে নেই নাই। মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র, ভিডিও, অল। মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র, ভিডিও, সব। মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র এবং হচ্ছে ভিডিও। ওকে, MS পাওয়ার পয়েন্ট 2007, MS পাওয়ার পয়েন্ট 2007 প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হলো Ctrl+M। তাহলে MS দিয়ে কিন্তু মনে রাখতে পারবে, বলে Ctrl+M হবে। MS পাওয়ার পয়েন্ট 2007 প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হলো Ctrl+M। পাওয়ার পয়েন্টে স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনের উইন্ডোতে ফিরে আসার জন্য কোনটি চাপতে হবে? ESC। তাহলে পাওয়ার পয়েন্টে স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনের উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কোনটি চাপতে হবে? ESC। আশা করি তোমরা বুঝতে পারছো। পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে কোন মেনু ব্যবহার করতে হবে? বলছে ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে। ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে এটা হবে ডিজাইনে যেতে হবে। হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, আমাকে ডিজাইনে যেতে হবে, ডিজাইন এই অপশনটিতে যেতে হবে। পাওয়ার পয়েন্ট স্লাইডে ব্যাকগ্রাউন্ড স্টাইল অপশনটি যুক্ত করতে আমাকে ডিজাইন অপশনে যেতে হবে। ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? অ্যাডোবি ফটোশপ। আই থিঙ্ক এটা তোমরা সবাই কম বেশি জানো, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এটা কিন্তু জানার কথা। ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? অ্যাডোবি ফটোশপ। ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? অ্যাডোবি ফটোশপ। ফটোশপে কত প্রকার টুল রয়েছে? 69। আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরটা কিন্তু টেস্ট পেপারের উপরে নির্ভর করেছি। অনেক ক্ষেত্রে 2-1টা কোশ্চেন ভুল থাকতেই পারে, তবে সেটা তোমরা কমেন্টসে জানাবে। আমি চেক করে যদি সেটা সঠিক মনে হয়, আমি কি করব, প্রথম কমেন্টে কারেকশন হিসেবে দিয়ে রাখবো। প্রথম কমেন্টে কারেকশন দিয়ে রাখবো। অনেক শিক্ষার্থী না বুঝে কমেন্টস প্লাসটা করে চলে যায়। আমি কিন্তু ভিডিওতে কয়েকবার তোমাদের অপশন দিয়েছি। হ্যাঁ, হতেই তো পারে, মিস্টেক তো হতেই পারে এতগুলো কোশ্চেন সিলেক্ট করার ক্ষেত্রে। চেষ্টা করো প্রথম কমেন্টে সেটার কারেকশন দিয়ে রাখতে। যা হোক, নেক্সট কোশ্চেন। কোনটি দ্বারা বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ বোঝায়? থাম্বনেইল। তোমরা আমাকে থাম্বনেইল দেখেই তো ক্লিক করেছে ম্যাক্সিমাম শিক্ষার্থী। অনেকে তো নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। আলহামদুলিল্লাহ, আমি তাদের জন্য ভিডিও তৈরি করি, যারা নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে বা ওয়েট করে আমার জন্য, আমার ভিডিওর জন্য ওয়েট করে। আমি কিছু রেগুলার স্টুডেন্টের জন্য মূলত ভিডিও তৈরি করি। যা হোক, বাকিদের নিয়ে কথা না বলি। ওকে, প্যালেটে রয়েছে লেয়ার, পাথ এবং চ্যানেল। প্যালেটে রয়েছে লেয়ার, পাথ এবং হচ্ছে চ্যানেল। আমি দেখতে পাচ্ছি 3টাই উত্তর হিসেবে নেওয়া হয়েছে, তার মানে 3টাই সঠিক। প্যালেটে রয়েছে লেয়ার, পাথ এবং হচ্ছে চ্যানেল। জুম ইন এর কিবোর্ড কমান্ড কোনটি? জুম ইন। জুম ইন এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+ এবং সেই সমান চিহ্ন দেখতে পাচ্ছি, Ctrl+ এবং ইকুয়াল সাইন, Ctrl+ এবং ইকুয়াল সাইন হচ্ছে জুম ইন। পাওয়ার পয়েন্টের প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হবে? পৃষ্ঠাগুলোকে, ছোট ছোট অংশ, পৃষ্ঠাগুলোকে কি বলা হবে? হ্যান্ডআউটস। পাওয়ার পয়েন্টের প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হবে? সেটা হবে হ্যান্ডআউটস। প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। প্রেজেন্টেশনের খসড়াকে বলা হচ্ছে স্লাইড লেআউট।
একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হবে? ইফেক্ট। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হবে? ইফেক্ট। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হবে? ইফেক্ট। ইমেজের ক্ষুদ্র বর্গকে কি বলে? ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কি বলে? পিক্সেল। ইমেজের ক্ষুদ্রতম বর্গকে পিক্সেল বলে। তাহলে পিক্সেল কাকে বলে? ইমেজের ক্ষুদ্রতম বর্গকে পিক্সেল বলে। পিক্সেলের ঘরে 90 টাইপ করলে রেজুলেশন কত হবে? 90। তাহলে 90কে আবার 90 দিয়ে গুণ করতে হবে, 9 নং 81। যেটা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। কোনো ছবির রেজুলেশন 19600 হলে পিক্সেলের ঘরে কত সংখ্যা টাইপ করতে হবে? সেম 140কে 140 দিয়ে গুণ করলে 19600 এটা হবে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। সমান সমানটা গুণ করে 4কে 4 দিয়ে গুণ, 5কে 5 দিয়ে গুণ, এটা একটা বর্গের মতো স্কোয়ার শেপ। ওকে, আমরা পরের কোশ্চেন দেখি। ফটোশপে ফেদার 20 টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে? ডাবল হবে, দ্বিগুণ, 40। ফটোশপের কোনটিকে শিল্পীর ছবি মানে সিক আকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে? ফটোশপের কোনটিকে শিল্পীর সিক আকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে? ওকে, আমরা দেখতে পাচ্ছি রোলারের নিচের পর্দা। এই টাইপের কোশ্চেন বারবার প্র্যাকটিস না করলে মনে রাখতে পারবে না। ফটোশপের কোনটিকে শিল্পীর সিক আকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে? এটা হবে রোলারের নিচের পর্দা। অপাসিটি মানে কি? রঙের গাঢ়ত্ব, মানে একটু বোল্ড করা টাইপের আর কি। অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব। অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব। পরের কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে। ফটোশপে রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কি ব্যবহার করা হয়? অপাসিটি। ওই যে রঙের গাঢ়ত্বের কথা বললাম। তাহলে ফটোশপে রঙের গাঢ়ত্ব মানে বেশি দেওয়া পরিমাণ নির্ধারণ করার জন্য কি ব্যবহার করা হয়? অপাসিটি। ফটোশপ স্ট্রোক এর রেঞ্জ কোনটি? 1 থেকে 16। ফটোশপের স্ট্রোকের রেঞ্জ কোনটি? এটা হবে 1 থেকে 16। যেহেতু একেবারে দিনের বেলায়, বিকালবেলা যেহেতু আমি এটা রেকর্ড করতেছি, বাইরের একটু শব্দ তোমরা হয়তো পেতে পারো। আই থিঙ্ক এটা তোমরা ম্যাচ করে নিবে আর কি। ওকে, ফটোশপ প্রোগ্রামে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একাধিক কোনটি ব্যবহার করা যেতে পারে? এটা হচ্ছে লেয়ার। ফটোশপ প্রোগ্রামে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একাধিক কোনটি ব্যবহার করা হয়? লেয়ার। একাধিক লেয়ার আমরা ব্যবহার করি প্রোগ্রামের একাধিক ছবি নিয়ে কাজ করার ক্ষেত্রে। অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনুতে থাকে? ইমেজে থাকে। অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনু থাকে? এটা হচ্ছে ইমেজ মেনুতে থাকে। আমার পাশের ভাইয়ের সময় একটা খাতা সম্ভবত মুরগি বা মোরগ প্লাস এটা পালা হয়, তার হিতাহিত জ্ঞান খুবই কম। সে দিন রাত কিছুই মতো বুঝে না, প্রত্যেক সময়ই সে ডাকে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনুতে থাকে? এটা হচ্ছে ইমেজ মেনু। অ্যাডজাস্টমেন্ট কমান্ড কোন মেনুতে থাকে? এটা হচ্ছে ইমেজ মেনুতে থাকে। ইলাস্ট্রেটরে কালার মোড অংশে কয়টি অপশন পাওয়া যাবে? 2টি। তাহলে কালার মোড অংশে কয়টি অপশন পাওয়া যায়? এটা হচ্ছে 2টি। তোমরা দেখো এখন বা বিকাল বাজে 3টা, এখন সে মোরগ বা মুরগি সারাক্ষণ ডাকতেই থাকে। যাই হোক, সিলেকশন টুলকে কি বলা হয়? এটা হচ্ছে কালো তীর। সিলেকশন টুলকে বলা হয় হচ্ছে কালো তীর। সিলেকশন টুলকে বলা হবে কালো তীর, নট সাদা নীল, মনে রাখতে হবে না, কালো তীর, ব্ল্যাক। ওকে, ব্ল্যাক অ্যারো। ভিডিও গেম শিক্ষামূলক সফটওয়্যারকে আমরা কি ধরনের মাল্টিমিডিয়া বলতে পারি? এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ভিডিও গেম শিক্ষামূলক সফটওয়্যারকে আমরা বলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, যেটা আমরা প্রথম দিকের কোশ্চেনগুলোতে দেখে আসছি। কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়া উদ্ভব ঘটে? 1995। কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে? 1995। খুব বেশি দিন কিন্তু হয়নি। সিনেমা বা চলচ্চিত্রের উদ্ভব হয় কত সালে? এটা আবার 1895। তার মানে আরও 101 বছর আগে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় হচ্ছে 1895। 1995 থেকে 1895, মনে রাখতে হবে, 100 বছর আগের ঘটনা। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? সিনেমা। এই জন্যই বলা হয় সিনেমা। তাহলে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ মানে সিনেমা দেখে মূলত এটা হয়েছে। আজকের দিনের মাল্টিমিডিয়া পূর্বপুরুষ কোনটি? আছে সিনেমা। প্রকাশ মাধ্যম হতে পারে শব্দ, লেখা, চিত্র। ইয়েস, রাইট, 3টাই তো হতে পারে, শব্দ, লেখা, চিত্র। তাহলে প্রকাশ মাধ্যম এরকমই হতে পারে। চলমান গ্রাফিক্স কোনটির অপর নাম? ভিডিও। ভিডিওগুলোকে বলা হয় চলমান গ্রাফিক্স, মানে গ্রাফিক্স মনে চলতেছে, কথা বলতেছে, এটা হচ্ছে ভিডিও। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয় কখন? 90 দশকে। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয় কখন? 90 দশকে। মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমগুলো হলো, এই কোশ্চেনটা খুব ভালো মতো করে তোমরা খেয়াল রাখবে,
বর্ণ বা টেক্সট, শব্দ, চিত্র বা গ্রাফিক্স, ভিডিও, নিচের কোনটি সঠিক? অল। বর্ণ বা টেক্সট, বর্ণ, শব্দ, চিত্র, গ্রাফিক্স, ভিডিও, অল। এটাই হচ্ছে মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমগুলো। ওকে, নেক্সট কোশ্চেন। মাল্টিমিডিয়ার প্রয়োগে হিসাবের কাজকে সহজ করেছে। হিসাব অ্যাকাউন্টিং বিষয়টা, মুদ্রণ বা প্রকাশনার কাজ, বর্ণ বা টেক্সট, তার মানে 2 এবং 3-এর মধ্যে একটা সামঞ্জস্য থাকলে 1 নাম্বারটা অন্য দিকে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে 2 এবং হচ্ছে 3। মুদ্রণ বা প্রকাশনার কাজ, বর্ণ বা টেক্সট নিয়ে কাজ, এটাই হচ্ছে মাল্টিমিডিয়ার প্রয়োগ হয়ে থাকে। পাওয়ার পয়েন্টে লেখা যায় কোথায়? লেখা যাবে সেই বলা হয়েছে টেক্সট বক্স, স্লাইডের কথা বলা, স্লাইডে কোনো কিছু লেখা যায় না, সেভ টেক্সট বক্স। পাওয়ার পয়েন্টে সেভ বা টেক্সট বক্সে হচ্ছে লেখা যায়। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কিবোর্ড কোনটি? F5। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? F5। কিবোর্ড কমান্ড হচ্ছে F5। নিচের কোনটি অ্যানিমেশনের নাম? ফ্লাই ইন, ফেড, শেপ, তিনটাই। নিচের কোনটি অ্যানিমেশনের নাম? এটা হচ্ছে ফ্লাই ইন, ফেড, শেপ। পাওয়ার পয়েন্টের স্লাইডে ভিডিও যুক্ত করা যায়, অডিও যুক্ত করা যায়, লেয়ার যুক্ত করা যায়। তাহলে পাওয়ার পয়েন্টের স্লাইডে আমরা যুক্ত করব ভিডিও এবং অডিও, দুটো, নট লেয়ার। পাওয়ার পয়েন্ট স্লাইডে ভিডিও এবং অডিও যুক্ত করা যায়, নট লেয়ার। কেন অপাসিটি ব্যবহৃত হয়? আমরা আগেই জানি, থিকনেস অফ কালার, মানে রঙের গাঢ়ত্ব বোঝাতে। এটা আমরা প্রথম দিকের কোশ্চেনে রিপিট করে আসছি। বাংলাদেশের পতাকা তৈরি করতে কমপক্ষে কতটি লেয়ার তৈরি করতে হবে? মিনিমাম 3টি। বাংলাদেশের পতাকা তৈরি করতে কমপক্ষে কতটি লেয়ার তৈরি করতে হবে? মিনিমাম 3টি। খেয়াল করে দেখো, মিনিমাম 3টির কথা বলা হয়েছে। নেক্সট, থাম্বনেইল অর্থ বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। বড় ছবির ক্ষুদ্র সংস্করণ হচ্ছে থাম্বনেইল। ক্রপ শব্দের অর্থ কি? ছেটে ফেলা। ক্রপ করি আমরা, ছোট করি, বা ক্রপ করি মানে হচ্ছে আমরা ছেটে ফেলে দিচ্ছি। ক্রপ মানে হচ্ছে মানে ছেটে ফেলা। রঙের ক্ষেত্রে শুরু থেকে শেষের দিক ক্রমে মিলিয়ে যাকে বলা হয় ব্লেন্ড। শুরু থেকে শেষের দিকে মিলিয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে হয়তো হয় বেড়ে যাচ্ছে, না হলে কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটা বলতে পারি। রঙের ক্ষেত্রে শুরু থেকে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকে বলা হচ্ছে ব্লেন্ড করা। আমরা ব্লেন্ডার যেরকম দেয় ওরকম ব্লেন্ড করা হচ্ছে। ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নামটা হচ্ছে সাদা তীর। ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম হচ্ছে সাদা তীর। একটা পরে আসলাম কালো তীর, এখানে দেখতে পাচ্ছি আবার সাদা তীর, দুটো আলাদা বিষয়। পাত বা রেখা মোটা চিকন করার পরিমাণকে কি বলে? এটা হচ্ছে স্ট্রোক। পাত বা রেখা মোটা চিকন করার পরিমাণকে বলা হচ্ছে স্ট্রোক। ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে পেন টুল থাকা, পেন টুল, এটার কারণে। ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে হচ্ছে পেন টুল। পেন ও পেন্সিলের বক্র রেখায় থাকে অ্যাঙ্কর পয়েন্ট, কন্ট্রোল হ্যান্ড, কন্ট্রোল পয়েন্ট, তিনটাই। পেন ও পেন্সিলের বক্স রেখায় থাকে, পেন ও পেন্সিলের বক্স রেখায় থাকে, নট বক্ররেখা। অ্যাঙ্কর বলছে পয়েন্ট, কন্ট্রোল হ্যান্ড আর হচ্ছে কন্ট্রোল পয়েন্ট। আলহামদুলিল্লাহ, তিনটা হয়ে গেল। আউটলাইন তৈরি করার উপায় কয়টি? 2টি। আউটলাইন তৈরি করার উপায় হচ্ছে 2টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম একেবারে শেষ পার্ট, অধ্যায় হচ্ছে 6, ডেটাবেজের ব্যবহার। একই সারির কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয় একটি রেকর্ড। তাহলে আমরা দেখতে পেলাম একই সারির কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয় রেকর্ড। এরকমভাবে 2 থেকে 3 বার যদি তোমরা ভিডিওটি দেখো, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। মেল, ফিমেল, এজ, এগুলোকে MS অ্যাক্সেসের ভাষায় কি বলা হয়? ফিল্ড বলা হয়। তাহলে মেল, ফিমেল, এজ এগুলোকে MS অ্যাক্সেস এর ভাষায় কি বলা হয়? ফিল্ড বলা হয়। শর্তযুক্ত তথ্য অনুসন্ধানে কোন আইকন ব্যবহৃত হয়? শর্তযুক্ত তথ্য অনুসন্ধানে কোন আইকন ব্যবহৃত হয়? এটা হচ্ছে ফিল্টার। তাহলে আমরা কি ব্যবহার করব? এটা হচ্ছে ফিল্টার। এরপরে শর্তযুক্ত তথ্য খোঁজ, সংরক্ষণ, প্রদর্শন করাকে আমরা বলি সেটা হচ্ছে কি? কুয়েরি। শর্তযুক্ত তথ্য খোঁজ, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলা হয়? কুয়েরি। সহজ কথায় ডেটাবেস বলতে আসলে আমরা কি বুঝি? সেটা হবে তথ্য ব্যবস্থাপনা, ইনফরমেশন ম্যানেজমেন্ট, তথ্য ব্যবস্থাপনা।
কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা? ডেটাবেস। কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা? ডাটাবেস। ডাটাবেজের প্রত্যেকটি কলামে কি থাকে? শিরোনাম থাকে। প্রত্যেকটি কলামের একেবারে উপরে থাকে হচ্ছে শিরোনাম। মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেজে কলামের শিরোনামগুলোকে কি বলে? ফিল্ড বলে। মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজে কলামের শিরোনামগুলোকে কি বলবো আমরা? ফিল্ড বলবো। মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজে কলামের শিরোনামগুলোকে কি বলে? ফিল্ড বলা হয়। এরপরের কোশ্চেনটা, ডেটাবেজ প্রোগ্রামে একই সারির কয়েকটি ফিল্ড মিলে হয় হচ্ছে রেকর্ড। তাহলে ডেটাবেজ প্রোগ্রামে একই সারির কয়েকটি ফিল্ড মিলে হবে রেকর্ড। কয়েকটা ফিল্ড যখন বলবে তখন বুঝবে এটা হবে রেকর্ড। ডেটাবেজ ফাইল আসলে কি? রেকর্ডের সমষ্টি। ডেটাবেজ ফাইল এটা হবে রেকর্ডের সমষ্টি। ডেটাবেজের স্টুডেন্ট টেবিলের একজন শিক্ষার্থীর আইডি, নেম, ক্লাস, রোল, সেকশন, ফিল্ডের সমন্বয়কে কি বলা হবে? রেকর্ড বলা হবে। যে সমষ্টি এটাকে আমরা বলবো হচ্ছে রেকর্ড। স্টুডেন্ট টেবিলের একজন শিক্ষার্থীর আইডি, নেম, ক্লাস, রোল, সেকশন আমরা বলেছিলাম সমষ্টিকে একত্রে আমরা বলছি কি রেকর্ড। 60-এর দশকে কয়টি ডেটা টেবিলের সমন্বয়ে একটি ডেটাবেস গঠিত হয়? সেটা হবে একটা। তাহলে 60-এর দশকে একটাই ছিল। তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে আমরা বলেছি ডেটাবেজ। যে একাধিক ফাইলের সমষ্টিকে আমরা ডেটাবেজ বলে থাকি। নিচের কোন ডাটাবেজ প্রোগ্রাম নয়? আর নিচে তাহলে কোনটা ডাটাবেজ প্রোগ্রাম? আসলে না। এমএস ডস বা এক্সেল কিন্তু অ্যাক্সেস কিন্তু না, এক্সেল মনে রাখতে হবে। নিচের কোন ডাটাবেস প্রোগ্রাম নয়? তাহলে অরাকল, ফোর্থ ডাইমেনশন, প্যারাডক্স এই সবগুলো হবে কি প্রোগ্রাম। ডাটাবেস প্রোগ্রাম বলে বাকি তিনটা হবে, কিন্তু এই মাঝখানে দেখতে পাচ্ছ এমএস ডস এবং এক্সেলটা কিন্তু হচ্ছে না। নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম? এই দুটি প্রশ্ন তোমরা 119 এবং 100 হচ্ছে কি 20 ধরবে, তোমার পরীক্ষায় চলে আসছে। 119 এবং 120 নাম্বার এই দুটি প্রশ্ন এই পুরো অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সেস, এই দেখো এক্সেল আর অ্যাক্সেসের পার্থক্য দেখতে পাচ্ছ। অরাকল, ফোর্থ ডাইমেনশন এবং প্যারাডক্স অপশনে যে কোনো একটি বা দুটি থাকতে পারে। পরিসংখ্যান ব্যুরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক? ডেটাবেস। পরিসংখ্যান ব্যুরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক? ডেটাবেস। ডেটাবেস হচ্ছে প্রতিবেদন, সংগৃহীত উপাত্তের ভাণ্ডার, অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা। ডেটাবেস হচ্ছে প্রতিবেদন, সংগৃহীত উপাত্তের ভাণ্ডার, আর লাস্ট বলছে অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই দুটোকে উত্তর হিসেবে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওকে, এরপর আমরা যাব হচ্ছে ডেটাবেজে ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায়। ভেরি ইম্পর্ট্যান্ট। তথ্য ব্যবস্থাপনা করা যায়, এটাও রাইট। স্লাইড আকারে তথ্য উপস্থাপন করা যায়, এইটা করা যায় না। উত্তর হবে 1 আর হচ্ছে 2। কোনো প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন থাকলে সেটার উত্তর কারেকশন করে প্রথম কমেন্টে দিয়ে রাখবো, চেক করলে তোমরা বুঝতে পারবে। ডেটাবেজে ব্যবহৃত ফাইল হলো ডেটা টেবিল, কোয়েরি। ডেটা টেবিল, কোয়েরি আছে ফর্ম। ওকে, তিনটাই দেখতে পাচ্ছি। ডেটাবেজে ব্যবহৃত ফাইলগুলো হচ্ছে ডেটা টেবিল, কোয়েরি এবং হচ্ছে ফর্ম। ডেটাবেজ প্রোগ্রাম হলো ডিবেজ, অরাকল, ফক্স প্রো, তিনটাই। এটা আমরা আগে এটা রিপিট করে আসছি। আমরা একটা দেখতে পাচ্ছ সুন্দর এই টাইপের একটা প্রশ্ন তোমার আসবে, ছক। এই ছক নিয়ে তোমার একটা প্রশ্ন পরীক্ষা আসবে, আবার বলে দিলাম আসবেই, কিন্তু নাম্বারটা যদি ওর মিস্টেক আছে তারপরে বলে দিচ্ছি। আইডি দেখতে পাচ্ছি, নেম দেখতে পাচ্ছি, আর ডিজাইনেশন এবং সে স্যালারি, মোট 4টা দেখতে পাচ্ছি। এই 4টা। ডাটাবেজে কয়টি ফিল্ড রয়েছে? যে কয়টা কলাম থাকবে সেই কটাই হচ্ছে ফিল্ড। যে কয়টা কলাম থাকবে সেই কটা হবে ফিল্ড। ডেট মানে ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করতে কোনটি প্রয়োগ করতে হবে? নতুন কলাম আবার ক্রিয়েট করতে চাই, তাহলে কী করতে হবে? ডিজাইন ভিউতে যাবো এবং সে ইনসার্ট র, লাস্টে নিউ ফিল্ড। তাহলে ডিজাইন ভিউতে ইনসার্ট র এবং সে নিউ ফিল্ড করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ডেট অফ বার্থ নামে আর একটা নতুন কলাম যোগ করতে পারবো। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এই উদ্দীপকটা সেম পরীক্ষায় আসবে না, কিন্তু এই টাইপের হবে। জনাব হাসান একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার মানে বিদ্যালয় সংক্রান্ত কী ধরনের কাজ হয়? তিনি তার বিদ্যালয় পরিচালনায় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কম্পিউটার ব্যবহার করতে চাই। যে কম্পিউটার ব্যবহার করবেন কী জন্য?
বিভিন্ন শিক্ষার্থীর ডাটা, টিচারদের ডাটা, কত কিছু, রেজাল্টের ডাটা, অনেক কিছু কিন্তু সংরক্ষণ করতে পারবে। জনাব হাসানের জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? ডাটাবেস। ওকে, এবার আমরা তারপর আর একটা দিকে বলতে পারি, উক্ত সফটওয়্যার ব্যবহার করে, মানে ডাটাবেস ওটা ব্যবহার করে বিদ্যালয়ের সকল তথ্য আপডেট রাখতে পারবেন, সবসময়ই পারবেন, কতজন শিক্ষার্থী আসলো গেল, অনেক কিছু তো সংরক্ষণ করা যাবে। সহজেই নতুন তথ্য যোগ করতে পারবেন, এটাও তাই। অফিস ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি করতে পারবেন। আসলে এই টাইপের কোশ্চেন কমন না পড়লেও তোমরা একটু সময় নিলেই বুঝতে পারবো কোন উত্তরটা হবে আর কোনটা হবে না। ডেটাবেজে ভুল এড়াতে ফিল্ডে শর্তযুক্ত ডেটা এন্ট্রি সীমাকে কি বলা হয়? ইনপুট ভ্যালিডেশন। খুবই ইম্পর্ট্যান্ট, আমি 130 নাম্বারকে মার্ক করে দিলাম তোমাদের জন্য, মনে রাখবে। ডেটাবেজে ভুল এড়াতে ফিল্ডে শর্তযুক্ত ডেটা এন্ট্রি সীমাকে কি বলে? লিমিটেশনকে বলা হবে ইনপুট ভ্যালিডেশন। ইনপুট ভ্যালিডেশন। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে ডেটাবেজে ইনপুট ভ্যালিডেশন চেক করার জন্য কোথায় শর্ত প্রদান করতে হয়? ফিল্ডে। তাহলে ডেটাবেজে ইনপুট ভ্যালিডেশন চেক করার জন্য কোথায় শর্ত প্রদান করতে হয়? ফিল্ডে। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের নির্দিষ্ট ফিল্ড থাকবে, একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক, এই যে সম্পর্ক দেখে শব্দটা দিয়েও কিন্তু মনে রাখতে পারবে, রিলেশন। কোনটির উপর ভিত্তি করে স্টুডেন্ট ও রেজাল্ট টেবিলের দুটির মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যায়? ফিল্ডের মাধ্যমে। কোনটির উপর ভিত্তি করে? ফিল্ডের উপর ভিত্তি করে। ফিল্ডের উপর ভিত্তি করে স্টুডেন্ট ও রেজাল্ট টেবিলের দুটির মধ্যে ডেটা আদান প্রদানের রিলেশন তৈরি করা যায়। ডেটাবেস থেকে তথ্য খোঁজা, মানে খোঁজ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ইন্ডেক্স। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, 134 নম্বরটা মার্ক করে দিলাম। 134 নম্বরটাকে ভালো মতো মনে রাখবে। ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ বা তথ্য খোঁজ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? সেটা হবে ইন্ডেক্স। কোনটির মূল ডেটা ফাইলের কোনোরূপ পরিবর্তন না করে রেকর্ড সমূহকে সাজাতে পারে? ইন্ডেক্স। কোনটি মূল ডেটা ফাইলের কোনোরূপ পরিবর্তন করবে না, রেকর্ড সমূহকে সাজাতে সাহায্য করতেছে, সেটা হবে ইন্ডেক্স। একটি ডেটাবেজের একটি ফাইলের কোন তথ্য আপডেট করলে সকল ফাইলের ওই তথ্য আপডেট হয়? কোনটির সাহায্যে? লিঙ্কের সাহায্যে। একটি ডেটাবেজের একটি ফাইলের কোন তথ্য আপডেট করলে সকল ফাইলের ওই তথ্য আপডেট হয়? কোনটির সাহায্যে? লিঙ্ক। ডিবিএমএস এর পূর্ণরূপটা কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে এখন থেকে আমরা যেখানেই বলবো ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। ওকে, ডেটাবেজের প্রোগ্রামের বৈশিষ্ট্যটা কি? ফাইলের সময়ের মধ্যে লিঙ্ক তৈরি করা, রাইট। প্রয়োজনীয় রেকর্ড নিয়ে মেইলিং লেবেল তৈরি করা, প্রয়োজনীয় রেকর্ড নিয়ে মেইলিং লেবেল তৈরি করা। আকর্ষণীয় গ্রাফ, চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করাটা কিন্তু ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য না। এই টাইপের কোশ্চেনগুলো বারবার না পড়লে এক্সামে হলে গিয়ে মনে করবে কোনটা পড়ে আসছিলাম আর কোনটা উত্তর হবে, খুবই কনফিউশনের মধ্যে ফেলে দেবে এই টাইপের কোশ্চেনগুলো। তাহলে ডিবিএমএস এর গুরুত্ব বহন করে না নিচের কোনটি? ডেটার অনুলিপি তৈরি। ডিবিএমএস এর গুরুত্ব বহন করেন নিচের কোনটি? ডেটার অনুলিপি তৈরি করা। ডিবিএমএস এর গুরুত্ব বহন করে না নিচের কোনটি? ডেটার অনুলিপি তৈরি করা। অনেক জনবল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে ডিবিএমএস কাজ করে আয়কর হিসাব বিশ্লেষণ না, এটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ না। ডেটার অনুলিপি, রোড এবং ব্যক্তিগত নথি তৈরিতে কাজ করবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দ্যাট মিনস আমরা আনসার বলবো হচ্ছে 2 অ্যান্ড হচ্ছে কি 3। অনেক জনবল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে ডিবিএমএস কাজ করে ডেটার অনুলিপি রোড করে এবং ব্যক্তিগত নথি তৈরিতে। মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে কোন ডাটাবেস খুলতে কোন আইকনে ক্লিক আমরা করব? ব্ল্যাঙ্ক ডাটাবেস। মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে নতুন ডাটাবেস খুলতে কোন আইকনে ক্লিক করতে হবে? ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করলে আমরা নতুন আইকনে, এই আইকনটায় ক্লিক করলে আমরা নতুন প্রোগ্রাম ডাটাবেস খুলতে পারবো। ডেটাবেস ব্যবহৃত টেক্সট, ডেট, টাইম ইত্যাদি কি? ডাটা টাইপ। ডেটাবেজে ব্যবহৃত টেক্সট, ডেট অর টাইম ইত্যাদিগুলো কি? এটা হবে ডাটা টাইপ। ডেটাবেজের নাম সংযোজনের জন্য ফিল্ডটির ডেটা টাইপ কোনটি? এটা হবে টেক্সট ভিত্তিক, যার সর্বোচ্চ 256টি বর্ণ ব্যবহার করা যাবে। সর্বোচ্চ 256টি বর্ণ ব্যবহার করা যাবে। এইটা আকারেও কিন্তু শুধু এমসিকিউ হতে পারে, কতটি বর্ণ ব্যবহার করা যাবে? 256টি।
256 কোন ডেটার সাহায্যে গাণিতিক কাজ করা যায় না? বর্ণভিত্তিকের সাহায্যে গাণিতিক কাজ করা যায় না। বর্ণভিত্তিকের সাহায্যে গাণিতিক কাজ করা যায় না। কোনটি দ্বারা টাকা পয়সার উপর উপাত্ত সংশ্লিষ্ট কাজ করা হয়? টাকা পয়সা কারেন্সি, এটা মনে রাখতে পারবে। টাকা পয়সা মানে কারেন্সি। আরেকটা আছে কারেন্সি দিয়ে। বয়সের জন্য সংখ্যা দিয়ে তৈরি ফিল্ডের ধরন কেমন হচ্ছে? নাম্বার। বয়সের জন্য সংখ্যা দিয়ে তৈরি ফিল্ডের ধরন হচ্ছে নাম্বার। ডাটাবেজে তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহৃত হয়? ডাটা টাইম, ডেট অথবা টাইম। ডাটাবেজে তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহৃত হয়? ডেট অথবা হচ্ছে টাইম। ডেটাবেজে প্রোগ্রামের স্যালারি, যে টাকা পয়সার লেনদেন, কারেন্সি মনে রাখবে। ডাটা টাইপ হবে হচ্ছে কারেন্সি। ডাটাবেজে লিস্ট আকারে কোন তথ্য সংরক্ষণ করতে বা তথ্য রাখতে হলে কী ধরনের ডাটা টাইপ নির্বাচন করতে হবে? কারেন্সি। ডাটাবেজের লিস্ট আকারে কোনো তথ্য রাখতে হলে কী ধরনের ডাটা টাইপ নির্বাচন করতে হবে? কারেন্সি। ডাটাবেজে লিস্ট আকারে কোন তথ্য মানে কোনো তথ্য রাখতে হলে কী ধরনের ডাটা টাইপ নির্বাচন করতে হবে? কারেন্সি। ডেটাবেজ প্রোগ্রামে ফিল্ড ব্যবহৃত হয় টেক্সট, নাম্বার, মেমো। তিনটাই অ্যান্সার। ডাটাবেজে প্রোগ্রামে ফিল্ড ব্যবহার করা হয় টেক্সট, নাম্বার, মেমো। টেক্সট, নাম্বার, মেমো। একটি ফিল্ডের ডাটা টাইপ করা হয় মানে করা হয়ে গেলে পরবর্তী ফিল্ডে কার্সর নিতে কী চাপতে হবে? ট্যাব। একটি ফিল্ডের ডাটা টাইপ করা হয়ে গেলে পরবর্তী ফিল্ডের কার্সর কী চাপতে হবে? ট্যাবে চাপ দিলে হয়ে গেল। ডাটাবেজ ফাইল সংরক্ষণের জন্য কিবোর্ডে কমান্ড কোনটি? কন্ট্রোল প্লাস হচ্ছে এস, মানে CTRL প্লাস হচ্ছে এস। ফাইল সংরক্ষণের জন্য মানে সেভ করে রাখার জন্য তাই এটা হবে কন্ট্রোল প্লাস হচ্ছে এস। ওকে। ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হবে? নতুনটা যোগ করব, ভিউ। হোম, ইনসার্ট, ভিউ, ক্রিয়েট হবে কি? ভিউ। হোম মেনু বা ডেটা শিট মেনুর রিবনে কি করলে ফিল্ড সমূহ পুরো কলাম বাতিল হয়? পুরো কলামটা বাতিল হয় ডিলেট আইকন ক্লিক করলে। তাহলে ডিলেট আইকন ক্লিক করলেই কিন্তু পুরো ফাইলটা বাতিল মানে বাদ হয়ে যাবে। ওকে, দেখো এটা আর একটা আকারে আসছে, সেটা হচ্ছে কি? ডেটাবেজে অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি? নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে হোম থেকে ডিলেট, ইয়েস। সহজ, আমরা ডিলিট করতে খুবই পছন্দ করি, যে কোনো কিছু খুব দ্রুত ডিলিট করা যায়। নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে হোম থেকে ডিলিট, ইয়েস, শেষ। উপরের ডেটাবেসটি কয়টি রেকর্ড রয়েছে? কয়টি রেকর্ড রয়েছে? উপরের ডেটাবেসে কয়টি রেকর্ড রয়েছে? সেটা হবে কি? উপরে দেখতে পাচ্ছি আমরা 1, 2, 3 নেম, এজ, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ। তার উত্তর এখানে 3টা দেখতে পাচ্ছি। 3টা ডেটাবেসে কয়টি রেকর্ড রয়েছে? 3টা রেকর্ড, রাহুল, মালিক এবং হচ্ছে আমিনা। উপরে ডেটাবেসটিতে কয় ধরনের ডেটা রয়েছে? এখানেও 3 ধরনেরই দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল এইটা অনেক বড়। এই টাইপের MCQ তুমি পরীক্ষা একটা না একটা পাবেই, একেবারে সেম না হলেও মানে সেম টু সেমের মধ্যেই মনে হবে। এরকম একটা দেয়া থাকবে শখ আকারে। আরেকটা দিয়েছে দেখো, নিচের উদ্দীপকটি ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি নেম ফিল্ডটি কোন বিন্যাসে সাজানো হয়েছে? নেম, প্রথমে নেম, এজ, এরপর ক্লাস, এটা হচ্ছে আরোহী। নেম বর্ণভিত্তিক, আরোহী। আচ্ছা, বর্ণভিত্তিক, এটা হচ্ছে আরোহী। উল্লেখিত ডেটাবেস টেবিলে আইডি নামক একটি নতুন ফিল্ড যুক্ত করতে হলে কোনটি আগে দেখে আসছে? ডিজাইন ভিউ। ডিজাইন ভিউ যেতে হবে। এই MCQটা আমরা আগেই করে আসছি, কিন্তু এখন উদ্দীপক আকারে আসছে। আইডি নামক একটি নতুন ফিল্ড যুক্ত করতে হলে কোনটি ব্যবহার করতে হবে? ডিজাইন ভিউ। তোমাদের এখন উদ্দীপক নির্ভর কোশ্চেন খুবই কম আসে, কিন্তু এই অধ্যায়টা এবং এর আগের 4 নম্বর অধ্যায় থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন হওয়ার সম্ভাবনাই বেশি। 4 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায় থেকে কিন্তু উদ্দীপক নির্ভর কোশ্চেন এই টাইপেরগুলো হবে। তাছাড়া প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে ইদানিং উদ্দীপক নির্ভর কোনো কোশ্চেন আসে না। উদ্দীপকটিতে কয়টি ফিল্ড রয়েছে? দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 5টি। কেন? সিরিয়াল নাম্বার, নেম, এজ, ডেট অফ বার্থ, লাস্ট হচ্ছে ক্লাস। তোমাদের শুরু দিকে বলেছিলাম যে কয়টা কলাম থাকবে সেই কয়টা ফিল্ড থাকবে। কয় ধরনের ডাটা বিদ্যমান? যে কয়টা র হয়েছে 1, 2, 3, খালেক, মুকল আর হচ্ছে তাসলিমা, তার মানে 3টা। মোট নম্বরের ভিত্তিতে বড় থেকে ছোট আকারে সাজানোর জন্য ব্যবহৃত কমান্ড সমূহের মধ্যে কোনটা সঠিক? ছোট থেকে বড় থেকে ছোট, ডাটা সর্ট। ডাটা সর্ট।
বড় থেকে মোট নাম্বারের ভিত্তিতে বড় থেকে হচ্ছে ছোট আকারে যাবে। ডেটাবেস ফিল্ডকে -2, ওই যে দেখো ছোট থেকে বড়, -2, -1, 0 অনুসারে সাজানোর পদ্ধতিকে আমরা বলি হচ্ছে আরোহ পদ্ধতি। তাহলে আরোহী পদ্ধতি হচ্ছে -2, -1, 0। দেখো একবারে ছোট থেকে কিন্তু বড় দিকে যাচ্ছে। বিপুল পরিমাণ তথ্য বা ডেটা থেকে কোনো ব্যক্তির নাম খুঁজে বের করার জন্য হোম মেনুর রিবনের কোন আইকনে ক্লিক করতে হবে? ফাইন্ড। শুধু ফাইন্ড, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস না, ফাইন্ড মানে ফাইন্ড হোয়াট না, লুক ইন না, শুধুমাত্র ফাইন্ড। বিপুল পরিমাণ তথ্য থেকে নির্দিষ্ট একজন ব্যক্তির তথ্য বের করার জন্য হোম মেনুর রিবনের কোন আইকনে ক্লিক করতে হবে? ফাইন্ড। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে কি করা যায়? সেটা অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায়। অল্প সময়ে শব্দ খোঁজা যায় মানে পাওয়া যাবে, সার্চ করা যাবে, আর সেটাকে প্রতিস্থাপন করে নতুন শব্দ সংযোজন করা যাবে। সেটা হবে ফাইন্ড রিপ্লেসের কাজ। এক ব্যক্তিকে খুঁজে পাওয়ার পর অন্য ব্যক্তিকে খুঁজে পেতে কোন আইকন, এখানে আইকন হবে, ক্লিক করতে হবে। এটা হচ্ছে ফাইন্ড নেক্সট। অনেকের মধ্যে থেকে একজনকে খুঁজতে হলে সেটা শুধু ফাইন্ড, যদি আরেকজনকে খুঁজতে চাই তখন হবে কি? ফাইন্ড নেক্সট। 30 থেকে 60 বছরের বয়স্কদের রেকর্ড প্রদর্শনে বিটুইন নাম্বারস, বিটুইন এখানে মেম্বার্স হবে, সম্ভবত ভুল হয়ে গেছে। বক্সের স্মলেস্ট ঘরে কত টাইপ করতে হবে? আমি এটা কারেকশন করে দেবো, যারা হয়তো রেকর্ডেড ক্লাসের বলতেছে, যারা দেখতে পাচ্ছ আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো যদি এটার কারেকশন করা দরকার মনে করি। 30 থেকে 60 বছরের বয়স্কদের রেকর্ড প্রদর্শনে তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মলেস্ট ঘরে কত টাইপ করতে হবে? 30। তাহলে সর্বনিম্ন হচ্ছে 30, সর্বোচ্চ এখানে 60 দেখতে পাচ্ছি। স্মলেস্ট মানে কি? 30 হবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমরা আবার সেই একটা শখ দেখতে পাচ্ছি। উদ্দীপকের কোন কোন ফিল্ডের ডেটা বর্ণানুক্রমিক পদ্ধতিতে বিন্যাস করা হয়? আমরা প্রথমটা দেখতে পাচ্ছি আর 3 নাম্বারটা দেখতে পাচ্ছি। তাহলে নেম অ্যান্ড হচ্ছে জেলা। প্রথমটা হচ্ছে নেম আর লাস্ট হচ্ছে জেলা। এটা হচ্ছে বর্ণভিত্তিক, কোনো সংখ্যা বা নাম্বার কোনো কিছু নাই। উদ্দীপকের যশোর জেলার জন্য দেখার জন্য কোন কমান্ডটি মানে কমান্ড কোনটি সঠিক হবে? যশোর দেখতে পাচ্ছি 2 নাম্বারের মধ্যে, তার মানে আমরা করব সিলেকশন ইকুয়ালস যশোর, সিলেকশন ইকুয়ালস যশোর। কোন পদ্ধতিতে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে টেবিল মানে টেবিল ডায়ালগ বক্স পাওয়া যায়? তাহলে কোন পদ্ধতিতে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে টেবিল ডায়ালগ বক্স পাওয়া যাবে? এটা হচ্ছে কোয়েরি। ডাটাবেজের কোয়েরি করার জন্য কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েটে। ডাটাবেজে কোয়েরি করার জন্য কোথায় ক্লিক করতে হবে? সেটা হবে কি? ক্রিয়েটে। কোয়েরি ব্যবহারের সুবিধা হলো তথ্য প্রদর্শন, তথ্য আহরণ, তথ্য পাঠানো। শুধু হবে প্রদর্শন আর হচ্ছে আহরণ। কোয়েরি ব্যবহারের সুবিধা হলো তথ্য প্রদর্শন, তথ্য আহরণ করা। ডেটাবেস ফাইল বা ডকুমেন্টকে কোনোভাবে উপস্থাপন করাকে বলা হয় রিপোর্ট। কি বলা হয়? রিপোর্ট। কোনটির ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়? কোয়েরি। ডেটাবেস সফটওয়্যার তথ্য ব্যবহার বা বিতরণ করা হয় কি আকারে? রিপোর্ট আকারে। ডেটাবেস সফটওয়্যার তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে? রিপোর্ট আকারে। পরবর্তী কোশ্চেন, কিসের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়? যে কোয়েরি, একটু আমরা দেখে আসলাম কিসের উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়? কোয়েরি। ডেটাবেস থেকে প্রয়োজনীয় রেকর্ড সমূহ দিয়ে কি তৈরি করা হয়? রিপোর্ট। ডেটাবেসে কোন মেনুর রিবনে রিপোর্ট আইকন ক্লিক করলে রিপোর্ট তৈরির উইন্ডো আসবে? ক্রিয়েট। ডেটাবেসে কোনো মেনুর রিবনে রিপোর্ট আইকন ক্লিক করলে রিপোর্ট তৈরির উইন্ডো আসবে? ক্রিয়েট। নিচের কোনটি ভিন্নতর? উপরের সবগুলোর তুলনায় কোনটা ভিন্ন? ক্রস হ্যাচ, আউটলাইন গেজ, নন এবং হচ্ছে কি হরিজন্টাল ল্যান্ডস্কেপ। তাহলে ল্যান্ডস্কেপটা হবে বাকি 3টার চেয়ে আলাদা। ডেটাবেসের রেকর্ডগুলোর উপর ও নিচে রেখা বা লাইনকে কি বলবে? গ্রিড লাইন। গ্রিড লাইন, গ্রিড লাইন। রেকর্ডগুলোর উপর ও নিচের রেখা বা লাইনকে আমরা বলি গ্রিড লাইন। ডাটাবেসে গ্রিড লাইন থেকে কোথায় থাকে? এটা হচ্ছে রেকর্ডের উপর, রেকর্ডের উপরে থাকে। ডাটাবেসে গ্রিড লাইন কোথায় থাকে? রেকর্ডের উপরে। নিচের কোনটি গ্রিড লাইন নমুনা? ডায়মন্ড। তার নিচের কোনটি গ্রিড লাইন নমুনা? ডায়মন্ড। রিপোর্টের ক্ষেত্রে গ্রিড লাইন বলতেছে আবার, রিপোর্টের ক্ষেত্রে গ্রিড লাইনের ধরনের পরিবর্তন করার জন্য গ্রিড লাইন টুল বক্সের কোনটিতে ক্লিক করতে হবে? স্টাইল। তাহলে রিপোর্টের ক্ষেত্রে গ্রিড লাইনের ধরন পরিবর্তন করার জন্য গ্রিড লাইন টুল বক্সের কোনটিতে ক্লিক করতে হবে? স্টাইল।
বিভিন্ন প্রকার গ্রিড লাইনের মধ্যে রয়েছে ক্রস হ্যাচ, আউটলাইন, পোর্ট্রেট। উত্তর দেখতে পাচ্ছি আমরা ক্রস হ্যাচ এবং হচ্ছে আউটলাইন। এই হচ্ছে আমার সর্বশেষ অধ্যায়। সবগুলো অধ্যায়ের এমসিকিউ তোমাদের দেওয়া হয়ে গেল। আমি নিশ্চিত যারা এটা দেখলে এক্সাম হলে গিয়ে তোমরা নিরাশ হবে না, কিন্তু 2-3 বার দেখে মনে রাখতে পারবে না, আরও কয়েকবার দেখতে হবে, 5 থেকে 10 বার দেখতে হবে। জাস্ট ভিডিওগুলোই বারবার দেখো। যারা পিডিএফ ফাইল ক্রয় করনি তারা শুধু ভিডিওগুলোই বারবার দেখো। আমি আবারও বলছি, নিশ্চিত তোমরা এইটা থেকে 20+ কোশ্চেন কমন পেয়ে যাবে। এর বাইরে আর কী দিবে? সবাই অনেক ভালো থাকো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। শুভেচ্ছা নিরন্তর।